আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কিন্তু আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে বাংলা বিষয়ে। আমরা জানি যে আমাদের পেজ থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটা বিষয় নিয়েই সুন্দর সুন্দর ক্লাস নিয়ে এবং কোয়ালিফাইড কিছু টিচারদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আমরা প্রতিদিন হাজির হই নিয়মিতর মতো। আজকেও কিন্তু গবেষণামূলক একটা ক্লাস, অসাধারণ একটা ক্লাস নিয়ে, এবং যে স্যার ক্লাস নেবেন আপনাদের ক্লাস পরিচালনায় দেখতে পাচ্ছেন শুভঙ্কর স্যার। আজকে আপনাদের জন্য একজন নতুন মুখ, অসাধারণ প্রতিভার অধিকারী আমাদের সবার জনপ্রিয় শুভঙ্কর স্যারকে নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হব। তো আপনারা প্রতিনিয়তের মতো আমাদের যেভাবে সাহায্য করেন, যে সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানান যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাদের ভিডিও ক্লিয়ার আছে কিনা, সবকিছু দেখতে পারতেছেন কিনা। তো শুভঙ্কর স্যার আসেন, আসেন এখানে। আমাদের স্যার, এই যে আমাদের সবার প্রিয় শুভঙ্কর স্যার আপনাদের সামনে চলে আসছে। স্যারকে আজকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেব আপনাদের সাথে। স্যার একটা কলেজের লেকচারার এবং তিনি বাংলা বিষয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার শেষ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো স্যার আজকে আপনাদের সাথে থাকবেন, সাথে আমিও থাকবো, আমিও আসবো, আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানান যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, এবং আমাদের ক্লাসগুলো করে আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আমাদের প্রত্যেকটা ক্লাস গবেষণামূলক, ধারাবাহিক এবং বিগত সালে আসা যে প্রশ্নগুলোর অ্যানালাইজ, এই বিষয়গুলো আপনারা অনলাইনে ফ্রিতে পেয়ে কতটা উপকৃত হচ্ছেন বা আসলে উপকৃত হচ্ছেন কিনা সবাই একটু আমাদেরকে জানান। সবাই একটু শুধু এই কমেন্টটা করেন যে আসলে ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আপনারা সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে কিনা। অনেকে কমেন্ট করেছেন অলরেডি। আমি চট্টগ্রাম থেকে নূর ইসলাম ভাই লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শারণী সুমি আপু, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? উম্মে হানি রহমান স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই সালাম দিয়েছেন। আসলে সবার ক্লাস বা সবার সালামের উত্তর আমরা দিতে পারতেছি না। একবারে সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় এবং খুবই দক্ষ, চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন একজন আমাদের শিক্ষক, শ্রদ্ধেয় শুভঙ্কর স্যার, বাংলা লেকচারার। তো স্যারকে আপনারা সাহায্য করেন, স্যার আপনাদের সাথে ক্লাসে থাকবেন। নিঃসন্দেহে আজকের ক্লাসে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। স্যারকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট করবেন, দেখবেন স্যারের কাছে থেকে যত কিছু যা নেওয়ার আছে নিয়ে রাখবেন, ঠিক আছে? সময় পাইলে স্যার মাঝে মধ্যে আপনাদের সাথে তার নলেজটা শেয়ার করবে, কিন্তু স্যারের যতটুকুন সময় আছে ওই সময় থেকে তার যে লট অফ নলেজ হি হ্যাজ, ইউ হ্যাভ টু টেক ফ্রম দ্যাট। সেই জায়গা থেকে আপনি কিছু নিয়ে নেন। আর আমাদের সবসময় যে কথাগুলো হয় সেটা হচ্ছে গবেষণামূলক কথা এবং বিশ্লেষণ ধর্মী প্রশ্নের উত্তর। আমরা কিন্তু জাস্ট 10টা কোশ্চেন করলে কিন্তু 10টা কোশ্চেন থেকে 10,000 কোশ্চেন করা হলেও আপনি উত্তর করতে পারবেন, এইভাবে পড়ানোর চেষ্টা করি। যে ওই প্রশ্নকে কেটে ছেটে ভেঙে চুরে তাকে একদম কি করে, পোস্টমর্টেম করে, ময়না তদন্ত করে, পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে কিন্তু ওই কোশ্চেন থেকে যতভাবে বের হতে পারে কোশ্চেন, এমনভাবেই স্যার কিন্তু আপনাদের পড়াবে। তো স্যারকে আমাদের প্ল্যাটফর্মে স্বাগতম। আর আপনারা যারা এতক্ষণে শেয়ার করেন নাই, শেয়ার কি সবাই করছেন? সবাই কি শেয়ার দিয়েছেন? সবাই একটু শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায়। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যদি বাংলা সম্পর্কে তাদের আগ্রহ থাকে বা শিখতে চায় চাকরির পরীক্ষাতে, এই যে দেখেন এক ক্লাসে 2-3 মার্ক কমনের গবেষণামূলক ক্লাস। অফকোর্স শুধু একটা টপিক না, অনেকগুলো টপিক ধরে সমাস, কারক, বিভক্তি, ভাষা, সাহিত্য, প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার আলোচনা করবেন। তো আপনারা যারা এখনো শেয়ার করেন নাই, তারা কাইন্ডলি, আপনারা যেহেতু উপকৃত হচ্ছেন বলেছেন, তাহলে আমাদের এইটুকু উপকার আপনারা করবেন যে অন্তত সবাই 4টা-5টা করে শেয়ার দিয়ে দিবেন বিভিন্ন গ্রুপ বা পেজ। আর বিশেষ করে যারা দেখতেছেন তারা প্রত্যেকে একটা করে শেয়ার আপনার পেজে অন্তত বা আপনার প্রোফাইলে দিয়ে রাখবেন, যাতে এই ক্লাসগুলো পরবর্তীতে আবার করতে পারেন। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আপনাদের সাথে আমাদের স্যার আছেন, ক্লাস করেন, আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার আপনি এসেছেন আমাদের প্ল্যাটফর্মে, আপনার অনুভূতি জানিয়ে সুন্দরভাবে আজকের ক্লাস পরিচালনা করবেন। আর অবশ্যই স্যার আপনি আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের কিছু দিয়ে যাবেন। আমরা জানি যে আপনি খুবই দক্ষ একজন শিক্ষক বাংলার। তো এই জায়গা থেকে আমাদের অনেক দাবি থাকবে, আপনি আমাদের জন্য কিছু করবেন আজকে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সবাইকে আজকের এই লাইভ ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। তো এতক্ষণ আমার শ্রদ্ধাভাজন ভাই
দিন ইসলাম ভাই, তিনি যথেষ্ট কথা বললেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকের যে গবেষণামূলক ক্লাস, অর্থাৎ এখানে গবেষণা বলতে কি, একটা প্রশ্নের চুলচেরা যে অবস্থান বা সেই জায়গাটায় পৌঁছানো, তারই কিছু ধারাবাহিক প্রশ্ন নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব এবং কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন আমরা শুরু করি। আর শুরুতেই বলে রাখি আজকের পুরো ক্লাসটা জুড়ে আমি আপনাদের সাথে আছি, শুভঙ্কর বিশ্বাস। তো চলুন আমরা ক্লাসে চলে যাই এবং সবাইকে আমি অনুরোধ করব যে শেখার যে জায়গাটা, শিখনের যে জায়গাটা, সেটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না করে বন্ধু বান্ধব বা যারা আছেন সবার মধ্যে শেয়ার করে দেন। জ্ঞান তো প্রসারিত একটা বিষয়, এখানে মানে সীমাবদ্ধ বা আমি শুধু শিখবো, আমি শুধু জানবো আর বাকিরা পিছিয়ে থাকবে, এই ধারণাটা আমাদের আসলে করা উচিত হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে নিজের জায়গা থেকে কমপক্ষে আপনাদের প্রিয় বন্ধু বা বান্ধবী বা যারা চাকরি প্রত্যাশী তাদের প্রত্যেককেই শেয়ার করে দেন, জানার একটা প্রয়াস বা সুযোগ তৈরি করে দেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক কথাই বলে ফেলেছি, এবার আমরা মূল ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা মূলত সাহিত্য এবং ব্যাকরণ দুইটা জায়গা থেকেই হবে। আর বিশেষ করে আমরা তো জানি যে ইতোপূর্বে প্রত্যেকটা চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু ব্যাকরণ থেকে বেশি আসে, সাহিত্য থেকেও আসে। তো বাছাইকৃত খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, বাছাইকৃত এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। পাশাপাশি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনাদের জিজ্ঞাসা মন থাকতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে মৌলিক যে জ্ঞান, সেই জ্ঞানটা সীমাবদ্ধ, যার কারণে মানে একটা নিয়ে আমরা জেনেছি, পড়েছি, কিন্তু একই টাইপের একটা প্রশ্ন আসছে, মৌলিক জ্ঞানের অভাবে আমরা সেখান থেকে কিন্তু চ্যুত হয়ে যাই। তো এই বিষয়টা আমাদের অবগত রাখতে হবে যে আমাদের মৌলিক যে জ্ঞান, সাহিত্য বা ব্যাকরণ যাই হোক, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে ক্লাসটা করতে হবে। এই জন্য আমাদের এই লাইভ সেশনের নাম হচ্ছে বাংলার গবেষণামূলক ক্লাস, এবং আশা করা যায় যে এই ক্লাসটা আপনারা যদি খুবই ভালো মতো দেখেন, চর্চা করেন এবং প্রশ্ন করেন, এবং অবশ্যই আমি বলবো যে পড়াশোনাটা অবশ্যই আপনার সামনে যেন খাতার কলমটা থাকে, যে আমি কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা নোট করবেন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথ দিতে। তো ধন্যবাদ, আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন সমাজ থেকে, এবং এই প্রশ্নটা কিন্তু এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তৃতীয় ধাপ 2019 সালে। এবং এই প্রশ্ন বা এই প্রশ্নের মতো করে অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে, কিন্তু আজকে আমরা এই প্রশ্নটা পাশাপাশি ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা আলোচনা করব। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রথম প্রশ্ন, তেপান্তর কোন সমাসের উদাহরণ? এখানে কিন্তু অপশন বা ঐচ্ছিক চারটা দেওয়া আছে, এক কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। এখন আমি প্রথমেই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেব যে আসলে কার কার মৌলিক জ্ঞানটা কতটুকু আছে। আপনারা যদি একটু এইটার উত্তর কি হতে পারে যদি কমেন্টে জানাইতেন তাহলে আমি খুশি হতাম, এবং তারপরে আমরা ব্যাখ্যার বিশ্লেষণে চলে যাব। কমেন্ট করেন। নুরুন নাহার বলেছেন গ, ইবার রহমান বলেছেন গ, ঝর্ণা আক্তার নির্ঝরা বলেছেন দ্বিগু, এরপর রিয়াজুল করিম বলেছেন ঘ। আসলে সবকিছু মিলায়ে প্রত্যেকেরই কিছু কিছু যা দেখলাম আর কি, যে কিছু কিছু উত্তর হয়েছে, আবার কিছু কিছু মানুষের উত্তর হয়নি শিক্ষার্থীর। তো আমরা চলুন আজকে এইটাকে ব্যাখ্যা করি যে আসলে এটা আসলে কোন সমাসের পর্যায়ে পড়ে। আমাদের যে সমাস থেকে প্রশ্নে আসছে সেটা হচ্ছে তেপান্তর। আসলে তেপান্তর এই শব্দটা কিন্তু আমাদের খুব একটা প্রচলিত না। এই শব্দটা তেপান্তর, সাধারণত এই শব্দগুলো আগেকার সময়ে বাংলা সাহিত্যে বিশেষ করে ছড়া বা রূপকথায় এই শব্দের প্রচলনটা বেশি ছিল। তেপান্তর, আমরা কিন্তু আসলে এই শব্দের যে গুড়ো অর্থ বা শব্দটাকে ভাঙলে কি হয়, এটা কিন্তু মানে প্রথম দেখলে আমাদের বুঝতে কষ্ট হবে যে তেপান্তর আসলে কি। আমি আবারও বলছি, এই শব্দটা কিন্তু আগেকার সাহিত্যে বিশেষ করে ছড়া ও রূপকথার গল্পে এই শব্দটা প্রয়োগ করা হতো। এখন এই শব্দটাকে আমরা এটাও বলতে পারি, ত্রিপ্রান্তর। ত্রিপ্রান্তর অর্থাৎ তেপান্তরকে আমরা কি বলতে পারি, ত্রিপ্রান্তর। এখন আমরা জানি যে এই ত্রি শব্দের অর্থ কি, তিন, আর এই যে প্রান্তর, এই প্রান্তর হচ্ছে
জনশূন্য বিস্তীর্ণ মাঠ, জনশূন্য বিস্তীর্ণ মাঠ অর্থাৎ যেখানে কোনো মানুষের বসবাস নাই। তাহলে তে প্রান্তর যাকে ভাঙলে হয় ত্রিপ্রান্তর অথবা তিন প্রান্তরও বলতে পারি আমরা, তিন প্রান্তর। তাহলে এখন আপনারাই বলুন যে আমরা জানি যে মূলত যে সকল সমাসে পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, এই যে এই সমাসের এই তে একটা অংশ, প্রান্তর একটা অংশ। এখন এই পূর্ব অংশকে কি বলা হয়? আমরা জানি যে এটাকে বলা হয় পূর্বপদ, আর প্রান্তর এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ। এখন আমাদের একটা নিয়ম আছে যে একটা সমাস আছে যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, তাহলে তিন একটা সংখ্যাবাচক বিশেষণ, এবং পরপদে যদি বিশেষ্য থাকে, অর্থাৎ পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে বিশেষ্য, এবং ব্যাস বাক্যে অর্থাৎ ভাঙলে পারে ব্যাস বাক্যে যদি সমাহার বা সমষ্টি এই শব্দটি যদি থাকে, তাহলে এই সমাসটাকে আমরা বলতে পারি দ্বিগু সমাস। এবং বানানটা অবশ্য দেখে রাখবেন, দয় বয় রস্যই গয় রস্য, দ্বিগু সমাস। তাহলে তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে এই যে উত্তর হবে গ, দ্বিগু সমাস। আমি আবারও বলি, যে সকল সমাসে পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকে এবং যাকে ভাঙলে ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি শব্দটি পাওয়া যায়, এরকম সমাসকে কি বলা হয়? দ্বিগু সমাস। এখন যদি আপনাদেরকে এই সমজাতীয় যদি কিছু উদাহরণ দেই, যেমন যদি বলা হয় সপ্তাহ, সপ্তর্ষি, শতাব্দী, নবরত্ন, পরীক্ষায় কিন্তু এই সমাসগুলো খুব বেশি আসে। তাহলে দেখেন এই যে সপ্ত যোগ অহ, এই অহ মানে কিন্তু দিন, আর সপ্ত মানে হচ্ছে 7। তাহলে যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ আর পরপদে একটা বিশেষ্য থাকে এবং এটাকে ব্যাস বাক্য করলে কি হয়? 7 দিনের সমাহার, 7 দিনের সমাহার বা সমষ্টি আমরা বলতে পারি। তাহলে সপ্তর্ষি, তারপরে শতাব্দী, নবরত্ন, এই যে সমাস খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই যে সপ্তাহ, সপ্তর্ষি, শতাব্দী, নবরত্ন, প্রত্যেকটা সমাসের পূর্বপদে কিন্তু এই সপ্ত মানে 7, শত মানে 100, তারপর নব মানে হচ্ছে 9, অর্থাৎ 9 রত্নের সমাহার। অর্থাৎ যে সকল আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে একটা বিশেষ্য এবং ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি পাওয়া যায়, এরকম সমাসকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যে তেপান্তর, এই সমাসটা উত্তর কি হবে? দ্বিগু সমাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন এই দ্বিগু সমাস সম্পর্কে। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন শ্রেণীর? এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তৃতীয় ধাপ 2019 সালের একটা প্রশ্ন এবং পরে আরো অনেক জায়গায় এসেছে। বিশেষ করে আমাদের আজকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, আমরা যেগুলো ব্যাখ্যা বা বিশ্লেষণ করব, এর অধিকাংশই হয়তোবা প্রাইমারিতে অথবা শিক্ষক নিবন্ধন অথবা ব্যাংক অথবা বিসিএস বা অ্যাডমিশন যদি বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে ইতোপূর্বে। তার মানে কি? তার মানে হলো ভবিষ্যতে আরো আসার সম্ভাবনা আছে। তো যেহেতু সম্ভাবনা আছে, আমরা কেন এগুলো শিখবো না, আমরা কেন এগুলো জানবো না? এটা আমার প্রশ্ন। তো আমি আবারও বলছি, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো,
বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর? দেখি প্রিয় ভাই বোনেরা, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন যে আসলে এটার উত্তর কি হতে পারে বলে আপনার মনে হয়। এখানে কিন্তু অপশন আছে কতে জটিল, অপশন খতে দেওয়া আছে মিশ্র, গতে দেওয়া আছে যৌগিক, আর ঘতে দেওয়া আছে সরল। আমাদের বিনা আক্তার তিনি বলেছেন ঘ, নীলপদ্ম যৌগিক বাক্য। এমডি মঈনুদ্দিন ইসলাম বলেছেন সি, জেসমিন আক্তার বলেছেন ক, আলো বলেছেন 2 এর ঘ। এখানে অনেকেই উত্তর দিচ্ছেন। আমি আসলে খুবই খুশি হচ্ছি যে আপনারা অ্যাক্টিভ বা সক্রিয় আছেন, যে আমাদের প্রশ্নগুলো শুধু বা আমাদের ক্লাসগুলো দেখছেনই না, আপনারা অ্যাক্টিভও আছেন। তো সবাইকে ধন্যবাদ যারা মোটামুটি উত্তর দিয়েছেন। কেউ কেউ গ দিয়েছেন, কেউ খ দিয়েছেন। তো এখন আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। আমরা জানি এই যে বাক্য, এই বাক্যকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। একটা অর্থানুসারে, আরেকটি হলো গঠনানুসারে, অর্থাৎ গঠন অনুসারে। তো যেহেতু এটা জটিল মিশ্র যৌগিক বা সরলের একটা ক্লাস বা প্রশ্ন, সেই হেতু আমরা অর্থ অনুসারে যে বাক্যের শ্রেণীবিভাগ আছে সেদিকে যাব না, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে গঠনানুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। এক হচ্ছে সরল, দ্বিতীয় হচ্ছে জটিল। আবার এই জটিলের কিন্তু আরেকটা সমার্থক শব্দ আছে। কি বলুন তো? জটিলকে আরেকটা অর্থে বলা হয় মিশ্র। কি বলা হয়? মিশ্র। আর সর্বশেষ আছে যৌগিক। কি বললাম? যৌগিক। তাহলে বাক্যকে 2 ভাগে ভাগ করা হয়, একটা অর্থানুসারে আর একটা গঠন অনুসারে। তো যেহেতু আমাদের এইগুলো সব গঠন অনুসারে বাক্য, আমরা এদিকে যাচ্ছি না। আমরা এখানে কোন সিদ্ধান্তে উপনীত হলাম যে গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। সরল, জটিল, জটিলকে আবার মিশ্রও বলা হয়, আর সর্বশেষ যৌগিক। এই হচ্ছে 3 প্রকার। তো এখন বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। এই বাক্যটি আসলে কোন শ্রেণী? এটা কি সরল, জটিল, নাকি মিশ্র, নাকি যৌগিক? এটা হচ্ছে আমাদের এই 2 দাগের প্রশ্ন। তো অনেকেই উত্তর দিয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ দেই। আর এখন আমরা মূলত এটা কি বাক্য সেটা নিয়ে একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। তো আমরা জানি সরল বাক্যে সাধারণত একটা কর্তা থাকে, এরপরে কর্ম বা অন্যান্য কিছু থাকতে পারে, আর সর্বশেষ একটা সমাপিকা ক্রিয়া থাকে। কি থাকে? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা কোনো বাক্য শেষ করা বোঝায়। এটা হচ্ছে সরল বাক্যের বৈশিষ্ট্য। যেমন আমরা ক্লাস করছি, এখানে আমরা হচ্ছে কর্তা, ক্লাসটা হচ্ছে কর্ম বা অন্য কিছু, আর এখানে করছি, এই করছি একটা ক্রিয়া, এবং এই ক্রিয়া দ্বারা কিন্তু আমাদের বাক্যটা সম্পূর্ণ বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু যদি বলা হয় আমি বাজারে সবজি কিনতে যাচ্ছি, আমি বাজারে সবজি কিনতে যাচ্ছি, যদিও কথাটা আমি মিথ্যা বললাম, কারণ আমি বাজারে খুব একটা যাই না, আমাদের লোক আছে, আপনার হয়তো বা কেউ যান। তো এখন দেখেন যে বাক্যের এখানে কর্তাটাকে আমি, কর্তাটা হচ্ছে আমি, বাজারে সবজি, এগুলো হচ্ছে কর্ম বা অন্যান্য জায়গায় পড়ে আমাদের বাক্যের যে গঠন, হয়তো বা ক্রিয়া বিশেষণ, বাজারে একটা ক্রিয়া বিশেষণ, সবজি এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। আর এখানে এই যে কিনতে, এই কিনতে এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। কেন? কারণ আমরা যদি এইটুকু বাদ দিই, আমি বাজারে সবজি কিনতে, তাহলে কিন্তু বাক্যটা সুসম্পন্ন হচ্ছে না। তাহলে এই কিনতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আবার যদি বলি আমি বাজারে যাচ্ছি বা সবজি কিনতে যাচ্ছি, এইটা দ্বারা কিন্তু বাক্য শেষ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি? সমাপিকা ক্রিয়া। তো এখন সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে বাক্যে একটি কর্তা থাকবে আর একটা মানে অসমাপিকা ক্রিয়া থাক বা না থাক, অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে, এবং সেটা একটাও মানে শুধু যদি সমাপিকা ক্রিয়া থাকে সেটাও কিন্তু একটা সরল বাক্য। যেমন দাও, পড়ো, তার মানে এখানে আমি, তুমি, এই কর্তাগুলো কিন্তু উহ্য আছে, এগুলো কিন্তু সরল বাক্য। একটা ক্রিয়াও যদি থাকে সেটাও কিন্তু সরল বাক্যের পর্যায়ে পড়ে। অনেক সময় দেখা যায় যে কর্তা উহ্য থাকে, তো
তো যাই হোক, সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি বাজারে সবজি কিনতে যাচ্ছি, এই বাক্যটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে একটা কর্তা থাকে আর একটা সমাপিকা ক্রিয়া, কিন্তু এইখানে বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, এই যে ভুল হবে এটা একটা সমাপিকা ক্রিয়া, আবার উত্তর দাও, তাহলে কিন্তু দুইটা সমাপিকা হয়ে গেছে, দুইটা সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এটা কিন্তু সরল বাক্য হবে না। আশা করি বুঝতে পেরেছি। এইবার আমরা যদি জটিল বাক্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি দেখি, জটিল বাক্য কোনগুলো? যে বাক্যে দুই বা ততোধিক কর্তা থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা বাক্যাংশ আর একটা বাক্যাংশের উপর নির্ভরশীল থাকবে, এরকম বাক্যকে কি বলা হয়? জটিল বাক্য। যেমন যদি আপনি কঠোর পরিশ্রম করেন, সেটা স্টাডি অবশ্যই লেখাপড়া, তবে আপনি সফল হবেন। এই যে আপনি একটা কর্তা, এখানে আপনি একটা কর্তা, এখানে আপনি না দিলেও হতো, দুইটা কর্তা আছে। আবার এই যে পরিশ্রম করেন এটা একটা সমাপিকা ক্রিয়া, সফল হবেন এটা আর একটা সমাপিকা ক্রিয়া। তাহলে যে বাক্যে দুই বা ততোধিক কর্তা থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটা বাক্যাংশ আর একটা বাক্যাংশের উপর নির্ভরশীল। যেমন আপনাকে সফল হতে গেলে কি করতে হবে? সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। তার মানে একটা বাক্যাংশ আর একটা বাক্যাংশের উপর নির্ভরশীল, এরকম বাক্য থাকলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? জটিল বা মিশ্র। কিন্তু আসলে এখানে কিন্তু ওই ধরনের কিছু নেই। আবার জটিল বাক্য আমরা কিভাবে চিনবো? যদি এরকম থাকে যে সে, যিনি, তিনি, যাকে তাকে, যারা তারা, যাদের তাদের, অর্থাৎ এই যে শব্দগুচ্ছ যদি থাকে তাহলে আমরা ওটাকে জটিল বাক্য বলে মেনে নিব। আবার যদি এরকম থাকে যদি, তবে, যদিও, তবুও, যখন, তখন, যেখানে, সেখানে, যেহেতু, সেহেতু ইত্যাদি, তার মানে এই টাইপের যে শব্দগুলো গুচ্ছগুলো আছে বা সাপেক্ষ যোজকগুলো আছে, এগুলো থাকলেই আমরা সেটাকে জটিল বাক্য বলবো। কিন্তু এখানে কিন্তু এরকম সাপেক্ষ যোজক বা এই টাইপের কিছু নেই, তাহলে আমরা এখানে কিন্তু এই যে এটাকে জটিল বলতে পারছি না। আবার জটিলের আর একটা নাম কি? মিশ্র বলতে পারছি না। তাহলে থাকলো কি? যৌগিক। তাহলে আমরা ভুলগুলো আগে জাস্টিফাই করে তারপরে আমরা উত্তরটা এখানে পেলাম, কিন্তু এখন আসলে যৌগিকটাকে সেটাও তো বুঝতে হবে আমাদেরকে। তো চলুন এখন আমরা যৌগিক বাক্যটা কি সেটা একটু দেখে নিই। যৌগিক বাক্য এর সংজ্ঞায়ন বা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিষয়টা এরকম হবে, কমপক্ষে দুই বা ততোধিক, মানে তারও অধিক, কমপক্ষে দুই বা ততোধিক স্বাধীন বাক্য। এখন এই স্বাধীন বাক্যটা কি? স্বাধীন বাক্যটা অনেকটা ওই সরল বাক্যের মতো, অর্থাৎ এই স্বাধীন বাক্যে একটা কর্তা থাকবে, আর কিছু থাক বা না থাক একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এরকম বাক্যকে বলা হয় স্বাধীন বাক্য। অর্থাৎ এটাকে আমরা সরল বাক্য বলতে পারি। তাহলে যৌগিক বাক্য হলো যে বাক্যে কমপক্ষে দুই বা ততোধিক, তারও অধিক যদি স্বাধীন বাক্য থাকে, আর এর মাঝখানে যদি কিছু যোজক থাকে, যোজক বা কানেক্টরস। এখন এই যোজক কি কি থাকতে পারে? ও, এবং, আর, অথচ, অথবা, বা, বরং, নতুবা। আর সবাইকে বলবো যে শুধু বসে না থেকে আপনারা একটু নোট করেন যাতে এই ক্লাসটা ফলপ্রসূ হয়। কারণ আমরা যদি শুধু পড়েই যাই বা যদি শুনেই যাই তাহলে কিন্তু একটা সময়, এখন সত্য কথা বলতে কি এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, আপনার মনে হচ্ছে যে আমি যা উপস্থাপন করছি আপনি পরবর্তীতে মনে রাখতে পারবেন, কিন্তু আসলে পারবেন না, কিছুক্ষণ পরে আপনি ভুলে যাবেন। এটা আমাদের কি বলা যায়, মস্তিষ্কের একটা বৈশিষ্ট্য। তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে আমরা তো একদম খুবই ব্রেনিয়ান এরকমটা না যে শুনলে সব মনে থাকবে এমনটা না। সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে আমরা যা বিষয়গুলো আলোচনা করছি সুন্দর করে, যেমন বলছি যে যৌগিক বাক্যে যোজক হিসেবে কি কি থাকতে পারে? ও, এবং, আর, কিন্তু, অথচ, অথবা, এখানে কিন্তুটা বাদ পড়ে গেছে, কিন্তু, অথচ, অথবা, বা, বরং, নতুবা, তারপর অতএব, ফলে, তাই, সুতরাং। অর্থাৎ যৌগিক বাক্যে দুই পাশে দুইটা স্বাধীন বাক্য থাকবে,
আর মাঝখানে যেমন এই যে এখানে নতুবা আছে, এই দুটা কিন্তু স্বাধীন বাক্য। বুঝে শুনে উত্তর দাও, এটা তোমাকে বলা হচ্ছে যে তুমি বুঝে শুনে উত্তর দাও, অথবা এই যে ভুল হবে বা নতুবা ভুল হবে। তাহলে এইখানে এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, স্বাধীন, কারণ এই যে বুঝে শুনে উত্তর দাও এটা একটা সমাপেক্ষ ক্রিয়া, আবার ভুল হবে এটা আর একটা সমাপেক্ষ ক্রিয়া, কোয়ারটা উজ্জ্ব আছে, আবার মাঝখানে দুইটা বাক্যের মাঝখানে কি আছে, নতুবা। তাহলে কমপক্ষে 2 বা ততোধিক স্বাধীন বাক্য মাঝখানে যদি কিছু যোজক থাকে, যেমন ও এবং আর, কিন্তু, অথচ, অথবা, বা, বরং, নতুবা, অতএব, ফলে, তাই, সুতরাং, এই যোজকগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আমরা ওটাকে কি বলবো, যৌগিক বাক্য। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন এই যে যোজক, এই যোজকগুলো বিষয়টা কি, যেমন আমি ও তুমি মেলায় যাব। তবে আমরা কিন্তু প্রস্তুতির নিয়মে যে যাবোটা এরকম করে লিখি, কিন্তু এখন আধুনিক বাংলা ব্যাকরণ বা আধুনিক বাংলা একাডেমি আমাদের কিন্তু এটা নির্দেশনা দিয়েই দিয়েছে যে শব্দের শেষে সবসময় ওকার লিখতে হবে। ঠিক আছে, আমরা আগে যাবোটাই হয়ে লিখতাম, কিন্তু এখন লিখতে হবে অন্তস্থ জয়াকার বয়কার। এটা আমরা একটু শুদ্ধ করার চেষ্টা করি। তো এই যে বাক্যটা, এটা একটা বাক্য যে আমি ও তুমি মেলায় যাব। আবার আমরা যদি 2 নম্বর বাক্যটা দেখি যে আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। 2 নম্বর বাক্য। প্রথম বাক্য আমি ও তুমি মেলায় যাব, দ্বিতীয় বাক্য আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। আর যদি আমরা আরেকটা বাক্য নেই যে তিনি দরিদ্র, কিন্তু যেহেতু কর্তা হিসেবে তিনি আছে, এখানে আমরা তিনি না দিলেও হবে, কিন্তু সৎ। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 3টা বাক্য। এখন সমস্যাটা হয় কোন জায়গায়, এই যে আমি আসলে ইতোপূর্বে বলেই রেখেছি যে বাক্যের মাঝে যদি ও এবং আর, কিন্তু, অথচ, অথবা এগুলো থাকে তাহলে কিন্তু ওটা যৌগিক বাক্য হয়। এখন এই সেন্সে যদি আপনি যদি বলেন যে আমি ও তুমি এটা যৌগিক বাক্য, তারপর আমাদের সমাজ আর ওদের সমাজ এটাও যৌগিক বাক্য, কারণ শুভঙ্কর স্যার বলে গেছিলেন একটা ক্লাসে যে বাক্যের মাঝে ও আর আর থাকলে সেটা যৌগিক বাক্য হয়, কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। আমি কিন্তু বলেছিলাম যে 2টা স্বাধীন বাক্য হওয়া লাগবে। এইখানে আমি জাস্ট একটা ওয়ার্ড, একটা কর্তা, একটা সাবজেক্ট, আবার তুমি এটা আর একটা সাবজেক্ট বা কর্তা, এটা কিন্তু বাক্য না। তাহলে 2টা শব্দের মাঝে যদি কোনো যোজক হয় ওটা কিন্তু যৌগিক না, ওটা সরল। যৌগিক হতে গেলে কি হতে হবে, যৌগিক হতে গেলে 2টা বাক্য তার মাঝখানে ও এবং আর এগুলো হতে হবে। আবার এই যে আমাদের সমাজ, এটা তো কোনো বাক্য না, এটা একটা শব্দগুচ্ছ, ফ্রেজ। আবার ওদের সমাজ, এটাও তো কোনো বাক্য না, একটা শব্দগুচ্ছ। তাহলে এইখানেও যে যোজকটা, এর মানে কিন্তু এই না যে এটা যৌগিক বাক্য। তাহলে সর্বশেষটা দেখি যে তিনি দরিদ্র কিন্তু সৎ। এইখানে কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়া আছে, কিন্তু উজ্জ্ব আকারে। কি যে তিনি হন দরিদ্র, এখানে কিন্তু হয় হন ক্রিয়াটা উজ্জ্ব আছে। তিনি হন দরিদ্র কিন্তু তিনি হন সৎ। তার মানে এইখানে কিন্তু এই যে একটা বাক্য স্বাধীন বাক্য, আর এই পাশে কিন্তু আর একটা, এই যে তিনি হন সৎ আর একটা স্বাধীন বাক্য। তাহলে এই বাক্যের মাঝখানে যে কিন্তু আছে এটা কিন্তু যৌগিক। তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের মৌলিক যে জ্ঞান তার পরিধি খুবই সীমিত, যার জন্য চাকরি বাকরির পরীক্ষায় গিয়ে আমরা ফেইলড হয়ে যাই। আমাদের কাছে মনে হয় যে এটা তো পারি, এটা তো একদমই সহজ, কিন্তু দেখা যাবে যে বাসা আসার পরে উত্তর মিলানোর পরে যে ওটা হয়নি। কারণ কি, মৌলিক জ্ঞানের অভাব। তো আমাদের এই মৌলিক জ্ঞানের যে সীমাটা আছে সেটা প্রসারিত করতে হবে, বৃদ্ধি করতে হবে, আর তার জন্যই আমরা আছি। আমাদের সাথেই থাকবেন সবসময়। তো এই হলো আমাদের মোটামুটি পর্যায়ে বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। এই যে এটা একটা স্বাধীন বাক্য, এটা একটা স্বাধীন বাক্য, মাঝখানে যোজক হিসেবে নতুবা আসছে, তাহলে এটা নিঃসন্দেহে কি হবে, যৌগিক বাক্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই।
তো প্রিয় ভাই ও বোনেরা, ক্লাসটা কেমন লাগতেছে আপনাদের আশা করি কমেন্টে জানাবেন। ক্লাসটা কেমন লাগছে? স্যার আবার বলেন, কি বলবো আমি তো বুঝতে পারিনি। এখানে শ্যামলী খাতুন, তারপরে বিনা আক্তার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বুঝতে পারছি স্যার, অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার। ও মেহানি সাজেদা আক্তার বলছেন নেট সমস্যা, ওটা ঠিক হয়ে যাবে, হয়তোবা আপনার নেট সমস্যা থাকতে পারে। এরপর শ্যামলী খাতুন তো বলেছেন ক্লিয়ার। তারপর উদ্দেশ্য হানি রহমান বলেছেন যৌবিক। ধন্যবাদ সবাইকে। তো আমরা এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, 3 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে সকল শিক্ষকগণ আজ উপস্থিত। সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? এটা কিন্তু এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক 3য় ধাপ 2019 সালে। তো এখন এই যে বাক্য শুদ্ধির যে বিষয়টা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ব্যাকরণ থেকে, বাক্য শুদ্ধিকরণ। আসলে এটা এমন একটা টপিক যে এই টপিকের মধ্যে ব্যাকরণের A to Z সবই পাওয়া যায়। কেমন? এই বাক্য শুদ্ধিকরণ বলতে বাক্যে এমন এমন জায়গায় ভুল থাকবে সেটা আমাদের মনে হবে যে ভুল নেই, কিন্তু আসলে ভুল আছে। এখন এই বাক্য শুদ্ধিকরণে কোন কোন জায়গায় ভুল থাকতে পারে, বাক্যে আসলে কোন কোন জায়গায় ভুল থাকতে পারে, যেমন বাক্যে কোন একটা বানানে ভুল থাকতে পারে, তারপর বাহুল্য দোষে দুষ্ট থাকতে পারে, বাহুল্য। এরপর বহুবচন জনিত সমস্যা থাকতে পারে। এরপর সাধুচলিত একসাথে থাকতে পারে, অর্থাৎ গুরুচণ্ডালী দোষ বলতে আমরা যা বুঝি, সাধুচলিতের একটা সমস্যা থাকতে পারে। এরপর বাচ্য, অর্থাৎ আমরা এই যে ছোটবেলায় ভয়েস করেছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই বাচ্চে ভুল থাকতে পারে। 6 আমাদের এই যে অনেক প্রবাদ প্রবচন আছে, প্রবাদ প্রবচন বা বাগধারা, সেইখানে ভুল থাকতে পারে, বা বাগধারায় ভুল থাকতে পারে, বাগধারায় ভুল থাকতে পারে। এরপর সমাস বা সন্ধিতে ভুল থাকতে পারে, সমাস বা সন্ধিতে ভুল থাকতে পারে। এরপর ভুল থাকতে পারে পদ প্রয়োগে। এরপর ভুল থাকতে পারে পদবিন্যাসে, ভুল থাকতে পারে পদবিন্যাসে। 10 নম্বর আমরা বিবিধ, অর্থাৎ আরো এইগুলো ছাড়াও যে সমস্যাগুলো হয়, বিবিধ এক কথায় লিখে রাখলাম। এখন একটা বাক্যে বানানে ভুল থাকতে পারে, বাহুল্যজনিত ভুল থাকতে পারে, বহুবচনে ভুল থাকতে পারে, সাধুবাচলিতে ভুল থাকতে পারে, বাচ্চে ভুল থাকতে পারে, প্রবাদ প্রবচন বা বাগধারায় ভুল থাকতে পারে, তারপর সমাজ বা সন্ধিতে ভুল থাকতে পারে, পদপ্রয়োগে ভুল থাকতে পারে, পদবিন্যাসে ভুল থাকতে পারে। এছাড়াও আরো অনেক ভুল আছে যেগুলো বাক্যে ভুল থাকতে পারে। তো আমাদের এইখানে যে ভুলটা আছে, সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটির কোন দোষে দুষ্ট, আপনারা একটু কমেন্ট করে, দ্রুত কমেন্ট করে জানান যে আসলে এই 10টা ভুলের মধ্যে এইখানে কোন জায়গায় ভুল আছে। বানানে, বাহুল্য, বহুবচন, সাধুচলিত, বাচ্য, প্রবাদ প্রবচন, বাগধারা, সমাস সন্ধি, পদপ্রয়োগ, পদবিন্যাস বা অন্যান্য কোন সমস্যায় দুষ্ট? বাহুল্য দোষ। এরপর তাসনিম ইসলাম বলেছেন বাহুল্য দোষ। অপরাজিতা সাবিনা বলেছেন ঘ বাহুল্য দোষ। এরপর অনেকেই বলছেন। তো যাই হোক, আমরা এখন এটা একটু সমাধান করি যে আসলে এটা কোন দোষে দুষ্ট। যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা আসলে এই ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শিখবো, জানবো, পাশাপাশি কমেন্টস বা মন্তব্য করে একটু নিশ্চয়তা প্রদান করবো যে হ্যাঁ এটা আমি করেছি বা এটা আমি বুঝেছি, এটাকে আমাকে ইনশিওর করতে হবে, তাহলে ক্লাসটা বেশ জাঁকজমক হবে। তো যাই হোক, শারমিন আক্তার তিনি বলছেন ডি অর্থাৎ বাহুল্য দোষ। ধন্যবাদ। মারিয়াম সুলতানা ঘ গ ঘ, তিনি এতটাই শিওর যে 3 বার ঘ লিখেছেন। সীমান্ত রয় তিনি বলেছেন বাহুল্য। এমডি মাহবুবুর রহমান বাহুল্য দোষ। ফারজানা আক্তার ফারজানা 3 ঘ, অসংখ্য ধন্যবাদ। এমএসটি হুমায়রা বলেছেন একই অর্থবোধক শব্দ বাক্যে বারবার থাকলে বাহুল্য দোষ। তানিয়া সাবনাজ বলেছেন বাহুল্য দোষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বোঝাই যাচ্ছে যে আসলে এই অংশটাতে আপনারা যে দক্ষতার যে জায়গাটা সেটা আসলে একটু শক্ত আছে অন্যান্য জায়গা থেকে। তো আমরা একটু ব্যাখ্যা করি আসলে বিষয়টা কি হতে পারে যে সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটির কোন দোষে দুষ্ট। এখানে এই যে সকল, এই সকল কিন্তু একটা বহুবচন সূচক শব্দ, বহুবচন। আবার শিক্ষকের পরে যে গণ, এটাও কিন্তু একটা বহুবচন যুক্ত শব্দ। তাহলে
একটা বাক্যে কখনোই বহুবচনযুক্ত শব্দ দুইবার ব্যবহার করা যাবে না। ওইখানে যে ভুলটা হবে সেই ভুলটাকে বলা হচ্ছে বাহুল্য দোষ। আমরা উত্তরটা পেয়ে গেছি। এখন যদি আপনাদেরকে বলি যে সব পাখিরা নীড় বাঁধে না, সব পাখিরা নীড় বাঁধে না, তাহলে এইটার উত্তর কি হবে একটু কমেন্টে জানান যে সব পাখিরা নীড় বাঁধে না, এটার উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করি, দ্রুত। তারপর আমরা কিছু কমেন্ট দেখে নেই। মমিনুল হক তিনি বলেছেন ঘ। তহমিনা জামান তিনি বলেছেন ঘ। এখানে শিক্ষকগণ আর সকল বলেছেন। আচ্ছা, তাসনিম ইসলাম ধন্যবাদ। লতিকুন্নেসা লিমা বলেছেন বাহুল্য দোষ। উষা খাতুন বলেছেন ঘ। যাই হোক, সবাইকে ধন্যবাদ। সবারই উত্তর মোটামুটি হয়েছে। তাহলে এইখানে যে প্রশ্নটি সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটির কোন দোষে দুষ্ট, তাহলে এটার উত্তর আমরা কি পেয়ে গেলাম? বাহুল্য দোষ। তাহলে এখন যদি আপনাদেরকে বলি যে আমি স্টেশনে পৌঁছেছি, এই যে বাক্যটা আমি স্টেশনে পৌঁছেছি, এই বাক্যটা তাহলে কোন দোষে দুষ্ট? দ্রুত কমেন্টে জানাই, দ্রুত। আমি স্টেশনে পৌঁছেছি, স্টেশন বানান এখানে মূর্ধন্য ষ একার, তালবস্য দন্ত একার, এখানে পৌঁছেছি, পয়চন্দ্রের উপরে একটা চন্দ্রবিন্দু আছে। আমি স্টেশনে পৌঁছেছি, এই যে বাক্যটা এইখানে আসলে কোন দোষের দুষ্ট আছে আমরা কমেন্টে জানাই। এমডি মাহবুব রহমান সব পাখি নীড় বাঁধে না, অসংখ্য ধন্যবাদ। এটাও বাহুল্য দোষ তিনি বলেছেন। অপরাজিতা সাবিন। কেয়ার সুজন বলেছেন এটা বাহুল্য। রুমকি ইসলাম বাহুল্য, কিন্তু বাক্যটা লেখার কথা বলেছি। ফিরোজা বেগম বলেছেন সব পাখি নীড় বাঁধে না। হ্যাঁ, এটা দুই ভাবে হয় যে সব পাখি নীড় বাঁধে না, আবার এটাও হয় যে পাখিরা নীড় বাঁধে না। কিন্তু পাখিরা নীড় বাঁধে না যদি এটা লিখি তাহলে প্রশ্ন থেকে যায়, তাহলে ওদের বাসাটা মানে বাঁধে কে বা তৈরি করে দেখে, এটা একটা জিজ্ঞাসা থেকে যায়। এই জন্য উত্তরটা এটাই উত্তম হবে যে সব পাখি নীড় বাঁধে না, এটাই হবে উপযুক্ত উত্তর। আচ্ছা, এরপর তাহলে আমি স্টেশনে পৌঁছেছি, এই বাক্যটা কোন দোষে দুষ্ট আমরা দ্রুত একটু কমেন্ট করে জানাই। বাহুল্য দোষ বলেছেন ইকবালুর রহমান। একজন বলেছেন বানান জানি তো। এই যে এইখানে যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে বলতে হবে যে এটা কি গুরুচণ্ডালী দোষ, বিদেশি শব্দ দোষ, দুর্বোধ্যতা নাকি বাহুল্য। এই চারটার মধ্যে উত্তর কি হবে? আমি স্টেশনে পৌঁছেছি, এটা আসলে কোন ধরনের সমস্যা? দ্রুত। রাদিয়া ইসলাম বলেছেন ঘ, বাহুল্য দোষ একই। এরপর জাইনাল আবেদিন বলেছেন বাহুল্য দোষ। মাকসুদুল্লাহ বলেছেন খ, বিদেশি শব্দ দোষ। মাকসুদুল্লাহ অনেক ধন্যবাদ। কেয়ার সুজন বলেছেন বানান দেশি ও বিদেশি, জাস্ট কিছুটা হয়েছে। একজন বলেছেন গুরুচণ্ডালী রিফাত। হাসি মধু বলেছেন স্যার নেক্সট। আচ্ছা, তাহলে এই যে স্টেশন, আমরা জানি যে স্টেশন একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি বা বিদেশি শব্দ কখনো এই যে মূর্ধন্য ষ বা মূর্ধন্য না এগুলো বসে না। তাহলে এটা কিন্তু এই যে যেহেতু বিদেশি শব্দ এবং এখানে বানানে ভুল আছে, বানানটা হবে দন্তের ষ একার তালবস্য ন, তার মানে এটা হচ্ছে বিদেশি শব্দ দোষে দুষ্ট। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আর এই সব বিষয়ে বাক্য শুদ্ধিকরণ নিয়ে আমরা এরপরে আরো বৃহৎ আলোচনা করব। তো সবাই সাথে থাকবেন আমাদের সাথে, তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে, আমরা বদ্ধপরিকর। আচ্ছা, এর পরের প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি যে আমাদের সাহিত্যকে সময়ের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো এখন প্রথম প্রশ্ন হলো যে এটা আসলে শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের সাহিত্য, প্রাচীন, মধ্য নাকি আধুনিক? আর মূলত এখানে প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন? এটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকল উপজেলা বা থানার শিক্ষা অফিসার, এটিও 2012 সালে এসেছে। আমরা এতক্ষণ পরে মোটামুটি একটা সাহিত্য নিয়ে একটা প্রশ্ন পেয়েছি। তো আমি আশা করবো যে এখানে প্রথমত আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন যে উত্তরটা কি হতে পারে, যে শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী অপশন কতে দেওয়া আছে, খতে দেওয়া আছে বসন্ত রঞ্জন রায়, গতে দেওয়া আছে মোহাম্মদ শহীদুল্লাহ, আর ঘতে দেওয়া আছে আশুতোষ ভট্টাচার্য। কোনটা সঠিক উত্তর একটু কমেন্টে আমরা বলি।
আফিফা বলেছেন খ, বসন্ত রঞ্জন রায়। রাবি বলেছেন খ, হাসিম বন্ধু বলেছেন খ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা মন্তব্য করার চেষ্টা করি যে আসলে উত্তরটা কি হবে। অধিকাংশই বলতেছেন বসন্ত রঞ্জন রায়। বিনা আক্তার তিনি বলেছেন ক, হরপ্রসাদ শাস্ত্রী। তো বিনা, দুঃখিত, উত্তর আসলে আমরা যদি ব্যাখ্যা বা বিশ্লেষণ করি তাহলে উত্তরটা হবে বসন্ত রঞ্জন রায়। কিন্তু এটা তো আমরা সহজেই পেয়ে গেলাম। কিন্তু আমার প্রশ্ন থাকবে যে এই যে বসন্ত রঞ্জন রায়, এই বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধি আছে, সেই উপাধি কি, বা কি উপাধি দিয়ে আমরা ভূষিত করি? বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধি আছে, সেই উপাধি আসলে কি সেটা আমরা একটু কমেন্টে জানাই। দেখি আপনাদের শিখনের জায়গাটা কতটা প্রসারিত। বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধি আছে, সেই উপাধি কি আসলে? চেষ্টা করি উত্তর দেওয়ার। সিদ্রাতুল মন্থা বলছেন চারে খ, অর্থাৎ বসন্ত রঞ্জন রায়, ধন্যবাদ। হাসি মধু বলেছেন বসন্ত রঞ্জন রায়। তারপর নাহার বলেছেন ক, দুঃখিত নাহার। এমডি রাশিদুল বলেছেন খ। নাফিসা বলেছেন ক ক ক, কিন্তু ক হবে না, হবে বসন্ত রঞ্জন রায়। আর আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধি আছে, সেই উপাধি কি আমরা একটু নোট করি। উপাধি যদিও মানে বানানটা একটু বিদঘুটে, একটু কঠিন হবে। বৈরস্বই দয়ব, বৈরস্বই দয়ব, দয়ব লয় লয় ভ, অর্থাৎ উচ্চারণ করলে হয় বিদ্যুৎ বল্লভ, বিদ্যুৎ বল্লভ, অর্থাৎ বিদ দত বল লভ, বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায়ের প্রশ্ন হতেই পারে যে আমাদের মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, এইটা মানে কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায়। এখন প্রশ্ন হতেই পারে যে বসন্ত রঞ্জন রায় তার উপাধি কি? তার উপাধি হলো বিদবোধ বল্লভ। মানে উচ্চারণ করতে গিয়ে আশ্চর্যজনিত সমস্যায় ভুগতে হয়। আমি আবারও বলি, এই যেখানে উচ্চারণটা প্রমিত যে উচ্চারণ সেটা আমি লিখে দিয়েছি, বিদ দত বল লব। তার মানে এখানে কিন্তু 4টা অক্ষর আছে। আর অক্ষর কিন্তু একটা শব্দকে আমরা যে কয় প্রয়াসে উচ্চারণ করি, এই প্রত্যেকটা প্রয়াসকে বলা হয় অক্ষর, নট বর্ণ। বর্ণ হচ্ছে এ বি সি ক খ সরেওয়া এগুলো, আর অক্ষর বা সিলেবল হচ্ছে একটা শব্দকে আমরা যে কয় প্রয়াসে বলি, এই প্রত্যেকটা প্রয়াসকে বলা হয় সিলেবল। আমরা ছোটবেলায় পড়েছি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রিসিলেবল, পলিসিলেবল, ওইটাই সিলেবল মানে হচ্ছে অক্ষর। তো এখানে বিদ দত বল লোভ 4টা অক্ষর আমরা এই শব্দটা উচ্চারণ করেছি। আর এই বিদ্যুৎ বল্লভ শব্দের অর্থ হচ্ছে যে পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। যাই হোক, এটা আমরা নোট করে রাখি যে হরপ্রসাদ শাস্ত্রী, দুঃখিত, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষক কাব্যগ্রন্থকে আবিষ্কার করার উত্তর হবে বসন্ত রঞ্জন রায়। আর এই বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্যুৎ বল্লভ। আমরা আরো কিছু তথ্য দিয়ে রাখার চেষ্টা করি। আমাদের আর একটা প্রশ্ন, হ্যাঁ, বিদ্যুৎ বল্লভ বলেছেন ফাতেমা সুলতানা, ধন্যবাদ। অপরাজিতা বলেছেন বিদ্যুৎ বল্লভ, অসংখ্য ধন্যবাদ। হাসি মধু বলেছেন, আচ্ছা, তিনি একটু বেশি তথ্য দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে শ্রীকৃষ্ণ এই যে কাব্যগ্রন্থ, এখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে যে কে আবিষ্কার করেছেন সেটা তো আমরা এখানে পেয়ে গেলাম, তার উপাধিও পেয়ে গেলাম, উপাধি। এখন প্রশ্ন হতে পারে 1, কোথা থেকে এটা আবিষ্কার করা হয়? 2, এবং সেটা কত সালে? আর একটা প্রশ্ন হলো যে কত সালে সেটা প্রকাশ করা হয়, কত সালে প্রকাশিত হয়? প্রিয় ভাই বোনেরা, আমি আবারও বলছি যে আমাদের যেটাই আমরা পড়ি তার চুলচেরা বিশ্লেষণ বা গবেষণামূলক ভাবে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করবো, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। প্রশ্ন তো এরকম হতেই পারে যে বসন্ত রঞ্জন রায়
আমরা জেনে গেলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ তিনি আবিষ্কার করেন, কিন্তু এখন যদি প্রশ্ন দিয়ে দেয় যে তার উপাধি কি, অথবা কত সালে তিনি এটা উদ্ঘাটন করেছিলেন, কত সালে প্রকাশিত হয়েছিল, বা কোথা থেকে এই গ্রন্থটা পাওয়া গেছিল, এরকম তো প্রশ্ন হতেই পারে। তো আমার 3টা প্রশ্ন থাকবে যে কোথা থেকে এটা পাওয়া গেছিল, কত সালে, আর কত সালে এটা প্রকাশিত হয়। দ্রুত একটু কমেন্টে আমরা জানাই। শারমিন আক্তার বলেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ হবে, ধন্যবাদ। তারপর সাদিয়া ইসলাম বলেছেন 1916 আসলে কি, মানে কত সালে মানে আবিষ্কার করা হয় আর প্রকাশ করা হয়, এটার কথা আমি জিজ্ঞাসা করেছি। এরপর 1916 সালে প্রকাশিত হয়, ধন্যবাদ। যাই হোক, আমরা মোটামুটি একটু উত্তরগুলো লিখে নেই। যে পশ্চিমবঙ্গের, নোট করি আমরা, পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, কি বললাম, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা। এরপর কাকিল্লা, এখানে কিন্তু কয়েক চন্দ্রবিন্দু আছে, কিল্লা নামক গ্রাম, অর্থাৎ আমাদের মধ্যযুগের অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, প্রধান নিদর্শন, সেইটা পাওয়া যায় কোথায়, পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত কাকিল্লা, এটা কিন্তু কাকিল্লা নামক গ্রাম থেকে। এবং এখানে একজন বলেছেন যে কাকিল্লা গ্রাম গোয়ালঘর, কিন্তু একজন ব্যক্তির কথা এখানে বলতে হবে যে কার বাসা থেকে মূলত এটা পাওয়া গেছে, কার বাসা থেকে। হবে মূলত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, একজন ব্রাহ্মণ, তিনি জাতিতে একজন, আমরা জানি যে হিন্দু যে কাস্ট প্রথা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাহলে তিনি কিন্তু ব্রাহ্মণ, তার গোয়ালঘর থেকে। কোথা থেকে? গোয়ালঘর। এই যে এখানে কিন্তু অনেকগুলো তথ্য আছে প্রিয় ভাই বোনেরা। প্রশ্ন হলো, মানে একটা বাক্যের মধ্যে কিন্তু অনেকগুলো তথ্য আছে। কি? শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি অর্থাৎ মধ্যযুগের প্রথম আদি নিদর্শন, সেটাকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। এবং কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত কাকিল্লা নামক গ্রাম। এবং সেই গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামের একজন ব্রাহ্মণ, তার যে গোয়ালঘর, সেই গোয়ালঘর থেকেই মূলত এই কাব্যটি প্রথম আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। আশা করি বুঝতে পেরেছি। এরপরে এটা কত সালে? এটা হচ্ছে 1909 সালে। কত সালে? 1909 সালে আবিষ্কার করা হয়, অর্থাৎ আবিষ্কার করা হয় 1909 সালে। আর এই বসন্ত রঞ্জন রায় তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন 1916 সালে। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেলাম, এবং আমি আবারও বলছি যে এই তথ্যগুলো আপনারা সামনে খাতা রেখে এটা নোট করুন। এখানে কে এম সুমন, তিনি অনেকগুলো তথ্য দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। স্বাতী রয়, দেবেন্দ্রনাথ, অসংখ্য ধন্যবাদ। এরপর আচ্ছা, যাই হোক, সবাই একটু কমেন্টে জানাবেন, অ্যাক্টিভ থাকবেন, তাহলে নিজেদের লেখার যে জায়গাটা বা মনে রাখার যে জায়গাটা, সেটা পরিশীলিত হবে। এবং আর একটা যদি প্রশ্ন করি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন, এটা তো জাস্ট একটা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থে মোট কয়টা খণ্ড আছে? মোট খণ্ড কত? মোট খণ্ড, অর্থাৎ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এইটা মোট খণ্ড সংখ্যা কতটা, এরকম কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখন অপশনে থাকলো যে 10, 12, 13 বা 16। উত্তর কি হবে প্রিয় ভাই বোনেরা? কি হবে বলুন? যে শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যে মোট খণ্ড বা পার্ট কয়টা খণ্ড আছে? দ্রুত বলি। আচ্ছা, যাই হোক, আমি উত্তরটা বলি। এখানে 13টি খণ্ড আছে। আমরা এর পরের প্রশ্নে চলে যাই।
পরের প্রশ্ন হলো যে কোন কবি পঞ্চপাণ্ডবের একজন? কোন কবি পঞ্চপাণ্ডবের একজন? প্রশ্ন হলো কোন কবি পঞ্চপাণ্ডবের একজন? আসলে পঞ্চপাণ্ডবের যে ধারণা সেটা কিন্তু আমরা জানি যে আমাদের পৃথিবীতে জাত মহাকাব্য 4টা আছে। কয়টা আছে? 4টা। মহাভারত, রামায়ণ, ইলিয়াড আর ওডিসি। মহাভারত আর রামায়ণ আমাদের ভারতীয় অঞ্চলের, আর বাকি যে 2টা গ্রিক। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা আমরা এখন পাচ্ছি এটা হচ্ছে কোন কবি পঞ্চপাণ্ডবের একজন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শখের উপজেলা বা থানা শিক্ষা অফিসার, এটিও 2012 সালে এসেছে। আমরা দ্রুত একটু উত্তর করার চেষ্টা করি। আমরা দ্রুত বলার চেষ্টা করি। কে এর সুজন বলেছেন এগুলো থেকেই প্রশ্ন আসবে। হ্যাঁ, সম্ভাবনা আছে। আমাদের পরের প্রশ্ন হলো কোন কবি পঞ্চপাণ্ডবের একজন? এখানে অপশন আছে কতে সমর সেন, খতে বুদ্ধদেব বসু, গতে মহিতলাল মজুমদার, আর ঘতে জসিমউদ্দিন। কোনটা উত্তর হবে একটু দ্রুত বলার চেষ্টা করি। তাহলে এই যে পঞ্চপাণ্ডব, এই ধারণাটা কোথা থেকে এসেছে? মহাভারত থেকে। আমরা জানি যে মহাভারতে পাণ্ডু নামে একজন রাজা ছিলেন। পাণ্ডুর 5 ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এটা তো আমাদের মহাভারত বা আমাদের যে কাব্য মহাকাব্য সেখানে। কিন্তু আসলে সাহিত্যে পঞ্চপাণ্ডব বলতে কাদেরকে বোঝানো হয়? এই যে পঞ্চপাণ্ডব মূলত আমরা জানি যে আমাদের সাহিত্যের মানে অধিকাংশ জায়গা জুড়েই রবীন্দ্র একটা প্রভাব আছে। তো আধুনিক যুগে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত, আধুনিক যুগে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত যে সকল সাহিত্যিকগণেরা সাহিত্য রচনা করে গেছেন তাদেরকে বলা হচ্ছে পঞ্চপাণ্ডব। তাহলে এই পঞ্চপাণ্ডব অর্থাৎ বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কারা? প্রথমে আমরা লিখতে পারি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। দ্বিতীয়তে লিখতে পারি সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। তারপর লিখতে পারি অমিয় চক্রবর্তী। এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখেন। এখানে তো একটা অপশন দেওয়া আছে কিন্তু আমাদের সবগুলোই জানতে হবে। অমিয় চক্রবর্তী। আচ্ছা, তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল, 4 বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। আর 5 সর্বশেষ বিষ্ণু দে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে এই যে পঞ্চপাণ্ডব বলতে কাদেরকে বোঝানো হয়? আর এই পঞ্চপাণ্ডবের বৈশিষ্ট্য হচ্ছে যে রবি ঠাকুরের যে সাহিত্যিক ভাবধারা তার জায়গা থেকে আমরা কিন্তু দীর্ঘ একটা সময় ধরে দেখবো যে আমরা আগে যাই লিখতাম কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার দ্বারা প্রভাবিত। তো একটা সময়ে এই যে পঞ্চপাণ্ডব 5 জন এই বিশিষ্ট কবি তারা কি করলেন? তারা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের যে প্রভাব সেখান থেকে বের হয়ে কিভাবে সাহিত্যে একটু নতুন আনা যায়, একটু আরো মার্জিত করা যায়, এই যে প্রসঙ্গটা যারা করেছেন তাদেরকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। আর এই পঞ্চপাণ্ডবের মধ্যে কারা আছেন? 1 জীবনানন্দ দাশ, 2 সুধীন্দ্রনাথ দত্ত, 3 অমিয় চক্রবর্তী, 4 বুদ্ধদেব বসু, আর 5 বিষ্ণুদেব। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা আছে? বুদ্ধদেব বসু। এই যে বুদ্ধদেব বসু। তাহলে এখানে উত্তরটা কি হবে? বুদ্ধদেব বসু। যে কোন কবি পঞ্চপাণ্ডবের একজন? উত্তর কি হবে? বুদ্ধদেব বসু। এখন এই বুদ্ধদেব বসু নেই, কিন্তু এখানে যদি সুধীন্দ্রনাথ দত্ত দিয়ে দেয় তাহলে তো এটাও আমাদের জানতে হবে। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে পঞ্চপাণ্ডব বলতে সাহিত্যে, বাংলা সাহিত্যে কাদেরকে বোঝানো হয়। আবারও বলছি, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব। অসংখ্য ধন্যবাদ। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। আমাদের এর পরের প্রশ্নটি হলো কোনটি মৌলিক শব্দ? কোনটি মৌলিক শব্দ? প্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে শব্দকে আমরা একটু ব্যাখ্যা করি। শব্দকে মোটা দাগে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎসগত দিক থেকে, একটা হচ্ছে গঠনগত দিক, আর কাছে অর্থগত দিক। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে এই শব্দ শ্রেণীকে
তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উৎসগত, একটা গঠনগত, আর একটা হচ্ছে অর্থগত। এখন আমরা এই যে গঠনগত সম্পর্কে জানি যে একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত আমরা এই যে উৎস বা অর্থ এদিকে যাব না, যেহেতু আমাদের প্রশ্নটা মূলত এই গঠনগত দিক, যেহেতু মৌলিক শব্দ কি সেটা চাওয়া হয়েছে, এই জন্য আমরা ওদিকে যাব না। আমাদের এখানে প্রশ্নটি হচ্ছে যে কোনটি মৌলিক শব্দ? লোনা, ডিঙা, ফুল, চাকা। প্রিয় ভাই বোনেরা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। তাসলিমা খাতুন বলেছেন সি, ফুল, ধন্যবাদ। তারপর রাজিয়া বলেছেন গ, ফুল, ধন্যবাদ। লিজা নীলিমা বলেছেন গ। এরপর বলেছেন রাদিয়া, অসংখ্য ধন্যবাদ। তাহলে মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙা যায় না, মোট কথা যে সকল শব্দকে ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। আর সাধিত শব্দ যে শব্দকে ভাঙা যায় এবং ভাঙলে পরে ওই শব্দগুলো হয় সন্ধির নিয়মে চলে আসে, না হলে প্রকৃতি প্রত্যয়ের মধ্যে চলে আসে, না হলে সমাসের মধ্যে চলে আসে, না হলে ওই প্রকৃতি প্রত্যয় বা কারক বিভক্তির মধ্যে চলে আসে। তার মানে আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ যে শব্দ আমরা ব্যবহার করি, এই শব্দগুলো কিন্তু এই গঠনগত প্রক্রিয়ায় আমাদের এসেছে। প্রত্যেকটা শব্দ, যেমন আমার নাম শুভঙ্কর, আমার শব্দটা কিভাবে আসছে? শুভম যোগ কর, এটা কিন্তু সন্ধির নিয়মে আসছে। তার মানে অধিকাংশ শব্দ সাধিত। এখন এইখানে প্রশ্ন হলো যে কোনটি মৌলিক, অর্থাৎ সাধিত না। মৌলিক মানে যাকে ভাঙা যায় না। এখন এই তিনটার মধ্যে, এই চারটার মধ্যে ভাঙা যায় না কোনটা, আমরা একটু দেখি, বিশ্লেষণ করি। প্রথমে আমরা দেখি লোনা। এই লোনাকে ভাঙলে হয় লবণ যোগ আ। লবণ যোগ আ, এটা কিন্তু প্রকৃতি প্রত্যয়। এই যে এটা হচ্ছে প্রকৃতি, নাম প্রকৃতি, আর এটা হচ্ছে প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে ওটাকে কি বলে? তদ্ধিত প্রত্যয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা কিন্তু প্রত্যয়, তার মানে এটা ভাঙা যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা হবে না। এরপরে ডিঙাকে যদি ভাঙে, এই যে ডিং যোগ আ, এটাও কিন্তু প্রকৃতি, এটাও প্রত্যয়, এটাও ভাঙা যাচ্ছে, তাহলে এটাও কিন্তু উত্তর হবে না। এরপরে চাকাকে যদি ভাঙি, চাক যোগ আ, ভাঙা যাচ্ছে, এটাও কিন্তু প্রকৃতি প্রত্যয়। কিন্তু ফুল, এই ফুলকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, কারণ এই ফুলটা নিজে একটা রুট বা মূল শব্দ। আর আমরা জানি যে রুট বা মূল শব্দকেই বলা হয় মৌলিক শব্দ, যাকে ভাঙা যাচ্ছে না। তাহলে এখানে উত্তর কি হবে? ফুল। কিন্তু যদি এমন হতো ফয়রসু লয়কার ল, ফুলেলো, তখন কিন্তু এটা সাধিত শব্দ হতো, মৌলিক হতো না। কারণ এটাকে ভাঙলে কি হয়? ফুল যোগ এলো, ফুল এলো। তাহলে এই যে ফুল, এটা কিন্তু মৌলিক, এটাকে আর ভাঙা যাচ্ছে না। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই 6 দাগের যে প্রশ্নটি, কোনটি মৌলিক শব্দ, তাহলে উত্তর কি হবে? ফুল। ধন্যবাদ। আমরা পরের ক্লাসে যাই, দুঃখিত, পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখন 7 দাগের যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে কোনটি সন্ধি গঠিত নির্ভুল? ভুল না কিন্তু, এটাকে যদি আমরা ভাঙি হবে নির্যোগ ভুল। মানে কি? ভুল নেই। আগে প্রশ্নটা বুঝতে হবে। অনেকে কিন্তু ওই যে নির্ভুল, ভুল কথাটি আছে, আমরা কিন্তু অনেকে ওই ভুল কোনটা সেটা আমরা আগে খুঁজবো, কিন্তু এখানে বলছেন নির্ভুল। নির্ভুল মানে কি? ভুল নেই যেখানে, সঠিক কোনটা সেটা বের করতে হবে। তাহলে কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ? তাহলে আপনারা একটু চেষ্টা করেন যে এখানে উত্তর কি হবে। ক, খ, গ, ঘ, দেখি কারটা হয়। কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি, কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ? ক, খ, গ, ঘ। তারপর আমরা ব্যাখ্যায় যাব, দ্রুত কমেন্ট করি। আচ্ছা, আমরা জানি যে আসলে সন্ধি হচ্ছে দুইটা শব্দকে একত্রিত করে। তো সন্ধি হচ্ছে বেশ কয়েকভাবে আমরা বিভাজিত করতে পারি। তবে আমরা যদি তৎসম শব্দের সন্ধির কথা বলি, তৎসম শব্দে বা সংস্কৃত থেকে যে শব্দগুলো আমাদের বাংলায় এসেছে, এরকম সন্ধিকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরজ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো এখন যে প্রশ্নটি, সেটা কিন্তু বিসর্গ সন্ধির একটা প্রশ্ন। তাহলে আমরা ওদিকে না গিয়ে শুধু এই যে বিসর্গ সন্ধির যে বিষয়টা, বিসর্গ সন্ধি, এটা নিয়ে একটু আলোচনা করবো আমরা। তো আমরা একটু কমেন্টে বলি যে আসলে 7 ঘ
ঘ। আচ্ছা ধন্যবাদ, এটাকে বলেছেন শ্যামলী। এরপর আশামণি আক্তার বলেছেন ক, তানজিন নাহার রুমা বলেছেন ঘ, এমডি জোভান বলেছেন ঘ, ঝর্ণামণি বলেছেন ঘ, ফিরোজা বেগম বলেছেন ঘ। ধন্যবাদ, যারাই উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো কারোটা হচ্ছে, কারো কারোটা হচ্ছে না, সেটা কোনো বিষয় না। উত্তর দিচ্ছেন, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমডি মুহিদ্দিন ইসলাম বলেছেন ডিডিডি অর্থাৎ ঘ। শারমিন আক্তার বলেছেন ঘ। শারমিন আক্তার ধন্যবাদ যে আপনি মোটামুটি শুরু থেকেই কমেন্ট করে যাচ্ছেন, অ্যাক্টিভ আছেন। ভালো কিছু হবে আশা করি, প্রত্যেকের জন্য ভালো কিছু হবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমাদের পড়ার জায়গাটা, পঠনের জায়গাটা দৃঢ় করতে হবে, শক্ত করতে হবে। দেখেন আসলে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমরা তো অধিকাংশই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। আমাদের কি ওই যে 9, 10, 11, 12 তারপরে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, এরপরে চাকরি বাকরি হবে কি হবে না এটা একটা সন্দেহ, যার কারণে একটা সময় গিয়ে আমরা ডিপ্রেশনে চলে যাই, একটা সময় বাড়ি থেকে কত নেওয়া যায়। কিন্তু আসলে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা কিছু একটা করা উচিত। আপনার যে পেশা সেটাকে কেন্দ্র করে আপনার আগানো উচিত। লেখাপড়া তো অবশ্যই করতে হবে, কিন্তু শুধুমাত্র যদি আমরা লেখাপড়াটাকে বেশি প্রাধান্য দিই তাহলে কিন্তু আর্থিক একটা বিশাল সংকটের মধ্যে আমাদের পড়তে হয়, যার জন্য অধিকাংশ আমরা সংকটে পড়ে যাই। আমরা তো জানি যে মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির। তো সেই জন্য সবকিছু চিন্তা করে, নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা, নিজের পরিবারের কথা চিন্তা করে আপনারা একটু দৃঢ় প্রতিজ্ঞ হন যে একটু লেখাপড়াটা ভালো মতো করে একটা জব যাতে আপনারা নিশ্চিত করতে পারেন। আর তার জন্যই আমরা আছি যে কোনো সমস্যায়। আচ্ছা, অনেকেই বলেছেন। আচ্ছা, এই বিসর্গ সন্ধির একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে পূর্ব পদের শেষে যদি এই বিসর্গটা থাকে, পূর্ব পদের শেষে যদি বিসর্গ থাকে, আবার পরের শব্দে যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ধ্বনির যে কোনো একটি থাকে, তবে ওই রজাত বিসর্গ রেফ হয়ে পরের ব্যঞ্জনে যুক্ত হয়। এখন প্রশ্ন হলো যে বর্গ বলতে আসলে কি বোঝায়? আমরা জানি যে আমাদের বাংলায় যে বর্ণ আছে, ক থেকে একদম ম পর্যন্ত 5টা বর্গে আমরা বিভক্ত করতে পারি। যেমন এই যে ক, খ, গ, ঘ, উ, এরপর চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন। আর একটা পর্ব কি আছে? প, ফ, ব, ভ, ম। এই যে বর্গের প্রথম যে অক্ষর বা বর্ণ ক, তাহলে এটা হচ্ছে ক বর্গ। চ বর্গে চ, ছ বর্গে ঝ, ইয় এগুলো আছে। ট বর্গে এগুলো আছে, ত বর্গে এগুলো আছে, আবার প বর্গে এগুলো আছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে বিসর্গ সন্ধিতে, যেমন এখানে আমরা দুইটা ভাগে, যেমন এখানে নির্ভুল আছে যে কোনো একটা শব্দ, মনে করেন যে আমরা এই যে দূর একটা অংশ নিলাম আর একটা নিলাম হচ্ছে নীতি। তাহলে এই শব্দের এই যে এই অংশটা আছে পূর্ব শব্দ, আর এই পূর্ব শব্দের শেষে কি আছে? বিসর্গ। আর পরের শব্দে কি আছে? নীতি। তার নীতি প্রথম বর্ণ কি আছে? ন। এখন নিয়মটা হচ্ছে যে পূর্ব পদের বা শব্দের শেষে যদি বিসর্গ থাকে আর পরের শব্দে যদি বর্গের, এই বর্গ বলতে এই যে 5টা বর্গের কথা বললাম, এই 5টা বর্গের যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ আমাদের এই যে গ, ঘ, উ, অথবা জ, ঝ, ইয়, অথবা এই যে ড, ঢ, মূর্ধন্য ন, অথবা দ, ধ, দন্ত ন, অথবা এই যে ব, ভ, ম, এইগুলোর যে কোনো একটা যদি থাকে, তাহলে কিন্তু আগের যে রজাত বিসর্গ ওইটা কিন্তু রেফ হয়ে পরের যুক্ত ব্যঞ্জনে যুক্ত হয়। তাহলে এখানে এই যে দুর্যোগ ন, তাহলে নটা হচ্ছে এই যে ত বর্গের, আর এই নটা কি? নটা হচ্ছে একদম পঞ্চমতম। তার মানে এটা ঠিক আছে যে পূর্ব শব্দের শেষে বিসর্গ আর পরের শব্দে এই যে আমরা ত বর্গের পঞ্চম ধ্বনিটা আছে, যে ধ্বনি থাক, এখানে বলা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যে ধ্বনি থাক, এই ধ্বনির ফলে এই যে আগের যে রজাত বিসর্গ,
এই বিসর্গটা রেফ হয়ে পরের বর্ণে বা পরের যুক্ত ব্যঞ্জনে যুক্ত হয়। অর্থাৎ এখানে এই যে দূর বিসর্গ আছে, আবার ন আছে, আর দুইটা মিলে রেফ হয়ে গেছে। তার মানে শব্দের পূর্ব শব্দের শেষে যদি বিসর্গ থাকে, পরের শব্দে যদি ন ধ্বনি থাকে, তাহলে এর আগের বিসর্গটা এই পরের নতে রেফ হয়ে যুক্ত হয়। তাহলে এখানে উত্তরটা কি হবে? দূর যোগ নীতি, দুর্নীতি। এখানে যে এখানে মূর্ধন্য আছে, এখানে দয় দীর্ঘ আছে, তারপর এখানে আবার এই শব্দটা ভুল দেওয়া আছে, দয় দীর্ঘ দেওয়া আছে। উত্তরটা হবে দয় রস্য বিসর্গ প্লাস নয় দীর্ঘি তয় রস্যি, দুর্নীতি। তাহলে কোনটি সন্ধি গঠিত নির্ভুল? আমি আবারও বলছি যে ভুল নেই এরকম শব্দ। অনেকে কিন্তু আবার এই ভুল এটা দেখেই ভুলটা আগায় দেবে, কিন্তু ভুল তো সবগুলোই। এটা ভুল, এইটা ভুল, এটা ভুল। উত্তর কোনটা? এইটা। এই যে এই নিয়মটা অনুযায়ী, এর অনেক নিয়ম আছে, জাস্ট এইটার যে নিয়ম সেটা আমি বুঝালাম। মোট কথা ক্লাস কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, যে আসলে ক্লাসটা ঠিক মতো নেওয়া যাচ্ছে কিনা, বা আমার উপস্থাপন, আমার ভাষা, আমার বক্তব্য আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এটা আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি কৃতার্থ হব। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। আমাদের ৮তম প্রশ্ন হলো, এটা কারক থেকে এসেছে, যে পরাজয়ে পরাজয়ে ডরে না বীর বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে এই যে পরাজয়ে, পরাজয়ে এইটার আসলে কারক আর বিভক্তি কি, সেটা হচ্ছে আমাদের এখনকার প্রশ্নের প্রতিপাদ্য বিষয়। তাহলে প্রথমতই আমরা ধারাবাহিকভাবে যেটা বলছি, যে প্রথমত আমরা দেখব যে আপনি এটা পারেন কিনা, বা আপনার আগে জানা আছে কিনা। আর ব্যাখ্যা বিশ্লেষণ তো আমরা অবশ্যই করব। আগে দেখি যে আমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স কতটুকু। যদি মানে পারেন তাহলে তো খুব ভালো, আর না পারলে আমাদের বোধির জায়গা বা আমরা কোন জায়গাটা একটু ঘাটতি আছে জ্ঞানের, সেটা তো আমরা নিশ্চিত হতে পারলাম। তো এই জন্য বলছি যে আগে দেখেন যে আপনারা এই প্রশ্নগুলো পারেন কিনা, বা আগে চর্চা করা আছে কিনা। বিনা আক্তার বলেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শ্যামলী বলেছেন আলহামদুলিল্লাহ, নাইস ক্লাস, ধন্যবাদ। এরপর অনিকেত সাব্বির, স্যার ক্লাস অসম্ভব ভালো ছিল। ভালো ছিল বলতে কি, এখনো কিন্তু ক্লাস চলমান, ওটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। আমি কিন্তু বকা দিব যে তুমি বাংলার শিক্ষক, বাক্যে কিন্তু ভুল করা যাবে না। অসম্ভব ভালো ছিল মানে কি, এটা তো পাস্ট টেন্স, আমি তো ক্লাস এখনো চলতেছি, এখন তো শেষ হয় নাই। বলতে অসম্ভব ভালো হচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। এরপর আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার, আকলিমা বলেছেন ধন্যবাদ। এরপর ফিরোজা বেগম বলেছেন আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, আপনাদের এই যে ভালো ভালো মন্তব্য, এগুলো কিন্তু আমাদের শিক্ষকদের উৎসাহিত করে যে আরো ভালো করে পঠন বা পাঠনের জায়গাটা আপনাদের জন্য মানে ডেডিকেট হয়ে ক্লাসটা করানো। আকলিমা বলেছেন ভালো স্যার। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তাহলে আমাদের এখনকার যে প্রশ্ন, যে পরাজয়ের ডরে না বীর বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা তো জানি যে কারক হচ্ছে একটা বাক্যে ক্রিয়াপদের সাথে, একটা বাক্যে একটা ক্রিয়াপদ থাকে, সেটা তো আমরা জানি। ওই ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদ, অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, ওটাকেই বলা হচ্ছে কারক। আর বিভক্তি হচ্ছে শব্দের শেষে যে অতিরিক্ত অংশটা, শব্দাংশ যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে বিভক্তি। আমরা জানি যে আমাদের বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এটা তো আমরা অবগত আছি। তো এখনকার প্রশ্ন হলো যে পরাজয়ের ডরে না বীর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এটা কোন কারক আর কোন বিভক্তি। দেখা যাচ্ছে যে সবগুলোতেই সপ্তমী আছে, সবগুলোতেই সপ্তমী বিভক্তি আছে, এটা ঠিক। যেমন আমরা যদি এটাকে ভাঙি, পরাজয়, পরাজয় যোগ এ, তা আমরা জানি যে এ অন্তস্থ তে বা এতে এগুলো থাকলে কি হয়? সপ্তমী। এটা তো মোটামুটি সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন হলো পরাজয়ের ডরে না বীর, বা একজন হেরে গেছে। পরাজয় মানে কি? হেরে যাওয়া, হেরে যাওয়া। আবার ডর মানে কি? ভয়। অর্থাৎ পরাজয়ে, অর্থাৎ একজন হেরে গেছে, কিন্তু হেরে যাওয়ার পরে সে কখনো ভয় পায় না, এমন বীর। তাহলে এটা আসলে কোন কারক হতে পারে? আমরা তো বিভক্তি পেয়ে গেলাম, কিন্তু কোন কারক হতে পারে কমেন্টে জানাই। 8-এর ঘ, 8-এর ঘ, এটা সুরাই বলেছেন 8-এর ঘ অপাদানের সপ্তমী। এরপর ইজাজুল ইসলাম বলেছেন 8-এর ঘ, মোহাম্মদ সুলাইমান সুমন বলেছেন ঘ, উম্মে হানি রহমান বলেছেন অপাদানের সপ্তমী।
তবে আমার খুব ভালো লাগছে যে আপনারা বাংলায় টাইপ করতে পারেন ভালো, তার মানে আমরা একদম নিরাশ হব না। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই যে চ্যাট বলি বা কোনো কিছু পোস্ট বলি, আমরা কিন্তু আসলে খুবই গর্বিত হই যদি ইংলিশে লিখি। কিন্তু পৃথিবীতে একটা মাত্র জাতি আমরা বাঙালিরা যারা তাদের নিজের ভাষার জন্য জীবন দিয়েছে। আর একটা উপজাতি আছে ভারতে, একজন বা দুজন মারা গেছিলেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই এই বাংলা ভাষার জন্য জীবন লেগেছে তাদেরকে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই জন্য বাংলা ভাষাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। অপদানের সপ্তমী ডরে আছে তাই। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন। তো এখন আমরা তো জানি যে বেশ কয়েকটা কারক আছে, ওই কারকের মধ্যে অন্যতম একটা কারক আছে অপাদান। অপাদান, আমরা উত্তরে যাই বা ব্যাখ্যায় যাই। অপাদান কারক, অপাদান। অপাদান কারক কাকে বলে? যা থেকে কিছু বিচ্যুত, যা থেকে কিছু বিচ্যুত, তারপর হচ্ছে দূরীভূত, যা থেকে কিছু বিচ্যুত, দূরীভূত, বা যা দেখে আমরা ভয় পাই, যা থেকে আমরা ভয় পাই, আরো অনেক কিছুই আছে, আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। যে যা থেকে কিছু বিচ্যুত বা দূরীভূত। এখন এই যে পরাজয় মানে কি? হেরে যাওয়া। আর ডর মানে কি? ভয়। অর্থাৎ পরাজয় থেকে এই যে ভয়টা বিচ্যুত হয়েছে বা বাদ হয়ে গেছে। তাহলে এই যে বিচ্যুত, কোনো কিছু থেকে বিচ্যুত, পরাজয় আমরা হেরে গেছি, কিন্তু হেরে যাওয়ার পর আমরা কিন্তু ভয় পাচ্ছি না, ভয়টা কিন্তু আমাদের বাদ হয়ে যাচ্ছে, বিচ্যুত হচ্ছে। এই জন্য আমরা এটা নিঃসন্দেহে কি বলতে পারি? অপাদানে সপ্তমী। আশা করি বুঝতে পেরেছেন। অপাদানে সপ্তমী, যারা উত্তর লিখেছেন অপাদানে সপ্তমী, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নটি হলো, কোনটি শুদ্ধ বানান? আসলে আমরা বাংলা কথা বলায় এবং লেখায় এত 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 ভুল করি, এই ভুলের কোনো সীমা নাই, অসংখ্য। মানে আপনি যদি কোনো পোস্টারের কথা বলেন, কোনো দোকানের নামের কথা বলেন, নিজের নাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অহরহ ভুল করি। এই ভুলের কোনো সীমা নাই, কিন্তু আমাদের এই ভুলের জায়গাটা সংশোধন করতে হবে। এটা আমরা না হয় আমাদের পরের প্রজন্ম যাতে ধরে রাখতে পারে। তো যাই হোক, এখন যে প্রশ্নটি সেটি হচ্ছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে আসছে, কোনটি শুদ্ধ বানান? এখানে বিভীষিকা মানে চার ধরনের বানান আছে। এখন প্রশ্ন হলো যে বিভীষিকা শব্দের অর্থ কি? বিভীষিকা শব্দের অর্থ হচ্ছে যা থেকে আমরা ভয় পাই বা আতঙ্কিত হই, বিভীষিকাময় ঘটনা, বিভীষিকাময় অ্যাক্সিডেন্ট, অর্থাৎ যা থেকে আমরা ভয় পাচ্ছি, আটকে উঠছি। তাহলে বিভীষিকা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে ভয় পাওয়া। এটা একটা সংস্কৃত শব্দ, তৎসম শব্দ থেকে আসছে। তো এখন বানানটা আসলে কি হবে? উত্তরে আমরা একটু বলার চেষ্টা করি। বিভীষিকা বানানটা কি হতে পারে? সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। বিভীষিকা উত্তর একজন বলেছেন খ, সাকিন, ধন্যবাদ। লোকমান বলেছেন খ, শামিমা বলেছেন 2 খ, সামিয়া ইসলাম বলেছেন খ, ইমাম হুসাইন বলেছেন খ। অসংখ্য ধন্যবাদ। তো আসলে কিছু কিছু বানান, এই বানান আমরা জানি যে তৎসম, অতৎসম, তদ্ভব, দেশি বিদেশি অনেক বানান আছে। প্রত্যেকটা বানানের নিয়মগুলো আলাদা। আবার বাংলা একাডেমির প্রমিত যে ব্যাকরণটা আছে সেখানে বানান কিছু নিয়ম কানুন আছে। তো সবকিছু মিলাই বানানে যদি আমরা ভালো মার্ক পেতে চাই, তাহলে আমাদের বেশি বেশি বানান লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ ওই নিয়ম পড়ে পড়ে আসলে বানানগুলো আয়ত্ত করা খুবই কঠিন, আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমরা মানে একটা নিয়ম আছে, 1 2 1, মানে আগে রস্বইকার, পরে দীর্ঘইকার, পরে রস্বইকার, একটা শর্ট টেকনিক আর কি। অর্থাৎ আগে রস্বই, পরে দীর্ঘই, পরে আবার রস্বই, এরকম বেশ কিছু শব্দ আছে। যেমন তার মধ্যে পড়ে বয়রস্যি, ভয় দীর্ঘি, মূর্ধন্যস্বয় রস্যি, কয়াকার। অর্থাৎ আগে রস্বইকার, পরে দীর্ঘি, আবার রস্বইকার, তার মানে 1 2 1। এরপরে যদি বলি নিমিলিত, নিমিলিত, অর্থাৎ চোখ বুঝে যাওয়া, নিমিলিত, এই যে রস্বই দীর্ঘই রস্বই, ঠিক আছে। এরপরে আরো কিছু শব্দ আছে, যেমন পিপিলিকা বানানটাকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয় রস্যি, পয় দীর্ঘি, লয় রস্যি, কয়াকার। তাহলে এটা কিন্তু এখন নোট করে নেন আপনারা, যে রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, এরকম বেশ কিছু শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো আসলে পরীক্ষায় বারংবার আসতে দেখা গেছে। তো সেগুলো একটু আয়ত্ত করে নেন, পিপিলিকা। আর আরেকটা আছে নিপীড়িত, নি পয় দীর্ঘি রয় রস্যি ত, নিপীড়িত, অর্থাৎ
নির্যাতিত বা অত্যাচারিত। পিপিলিকা তো পিঁপড়ে আমরা জানি। নিমিলিত মানে হচ্ছে এই যে চোখ মুদে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া নিমিলিত, আর বিভীষিকা মানে যাদের থেকে আমরা আতঙ্কিত হই। তাহলে এই যে রস্বই দীর্ঘই রস্বই এই টাইপের যে শব্দগুলো আছে, এক হচ্ছে বিভীষিকা, এক নিমিলিত, এক পিপিলিকা, আর একটা হচ্ছে নিপীড়িত। তাহলে কোনটি শুদ্ধ বানান? এখানে কি উত্তর হবে? এই যে বিভীষিকা। যারা এইটা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এতক্ষণ ধরে যে আমাদের সাথে আপনারা যুক্ত আছেন, এই যে ধৈর্যের যে জায়গাটা আসলে প্রশংসনীয়। আর এটা তো অবধারিত সত্য কথা যে যারা পরিশ্রম করবে, ধৈর্য ধরবে, তাদের সফলতা হওয়ার সম্ভাবনা 100%। তো আপনারা যে আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে একটা লাইভ সেশনে যুক্ত আছেন, এটা আসলেই প্রশংসার দাবিদার। তো যাই হোক, এখন আমাদের 10তম যে প্রশ্ন সেটি হচ্ছে একটা এক কথায় প্রকাশ বা শব্দের অর্থ বা বাগধারা যেটাই বলি সেখান থেকে এসেছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012। প্রশ্নটি হলো কাক ভূষণ্ডী এর অর্থ কি? কাক ভূষণ্ডী এর অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি, বাক সর্বস্ব, ষড়যন্ত্রকারী, দীর্ঘ প্রতীক্ষমান। তাহলে এটার উত্তর আমরা যারা জানি একটু উত্তর করার চেষ্টা করি, যে এটার সাউন্ড নেই। আচ্ছা, এখন সাউন্ড থাকবে। আমরা উত্তর করার চেষ্টা করি। 10-এ সামিয়া ইসলাম বলেছেন ক, শারমিন আক্তার বলেছেন ক, রেজওয়ানা বেগম বলেছেন ক। অসমাপ্ত গল্প, ওয়ালাইকুম আসসালাম, মাত্র আসলেন নাকি? শারমিন আক্তার 10-এ ক, উষা খাতুন 10-এ ক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফারজানা পুষ্পা ধন্যবাদ। তানজিলা আক্তার বলেছেন ক, মমিনুল ইসলাম বলেছেন ক, তাসনিম তানিয়া ক। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো মোটামুটি এখন দেখি আসলে এই যে ভূষণ্ডী একটা তৎসম বা সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে ঋষি। ভূষণ্ডী ঋষি, আর কাক মানে তো আমরা জানি। এখন কাক ঋষি এটা কিন্তু একটা পৌরাণিক কাহিনী থেকে এসেছে। আমরা তো একটু আগে বলেছিলাম যে আমাদের পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে: মহাভারত, রামায়ণ, ইলিয়াড আর ওডিসি। তো রামায়ণের একটা কাহিনীতে আছে এরকম যে একজন ঋষি যিনি কাকের রূপ ধরে, আর কি মানে প্রতীকী অর্থে কাকের রূপ ধরে তিনি দীর্ঘকাল দীর্ঘায়ু লাভ করেছিলেন। মানে কোন একটা সাধনায় আমাদের রামায়ণের প্রধান যে চরিত্র রাম, তার একজন ভক্ত, রামের ভক্তকে এই কাকভূষণ্ডী, অর্থাৎ একজন ঋষি। তাই ঋষিটা কেমন ছিলেন? মানে কাকের রূপ ধরে থাকতেন। এবং এই কাক সুলভ ঋষি তিনি রামের ভক্ত ছিলেন এবং তার আশীর্বাদে তিনি দীর্ঘদিন বেঁচে থাকার একটা সুযোগ পান, যার জন্য তখন থেকে এই কাকভূষণ্ডী বলতে বলা হয় দীর্ঘই ব্যক্তি। কি বলা হয়? দীর্ঘই ব্যক্তি। আবার ভূষণ্ডীর কাক ওই একই অর্থ অনেকটা। তাহলে কাকভূষণ্ডী এর অর্থ কি হবে? দীর্ঘায়ু ব্যক্তি। ধন্যবাদ। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের মাঝখানে এখন দিল ইসলাম স্যার আমাদের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবেন। আসেন। মোটামুটি এটা একটা ব্রেক, যে সবসময় লেখাপড়া একটা কাঠখোট্টা টাইপের হয়ে যায়, একটু ব্রেকে যায়। তারপর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেকেই আছেন ক্লাস করতেছেন। আজকে দেখতেছি যে আজকে ক্লাস থেকে কেউই যাচ্ছে না। ক্রেডিট গোস টু আওয়ার রেসপেক্টেড টিচার মিস্টার শুভঙ্কর রয়। তো স্যারের দিকেই আসলে আমাদের ক্রেডিটটা যাচ্ছে যে স্যার অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছেন। আচ্ছা, আপনাদের কেমন লাগতেছে একটু সবাই বলেন তো। স্যারকে একটু ইন্সপায়ার করেন তো সবাই। একটু আমি একটু কমেন্টগুলো পড়বো। সবাই বলেন তো যে আমরা যে কথাগুলো বলে থাকি যে আমাদের ক্লাসগুলো শুধু কোশ্চেন সলভ নয়, কোশ্চেন সলভ ছাড়াও এই যে অ্যানালাইজ বা আমরা এই যে বলে থাকি আমাদেরটা হচ্ছে গবেষণামূলক ক্লাস। আসলে কি ক্লাস গবেষণামূলক হচ্ছে? সবাই একটু কমেন্ট করেন যে গবেষণামূলক ক্লাস আসলে হচ্ছে কিনা। দেখেন তো প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনাকে যেভাবে ধরে ধরে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যদিও এখানে আপনি অল্প কিছু প্রশ্ন পড়তেছেন, কিন্তু আলটিমেটলি
অনেক প্রশ্নের উত্তর আপনি এক একটা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছেন। ধরে নেন আপনি শ্রীকৃষ্ণ কীর্তন আপনাকে দেওয়া হয়েছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছেন কে, কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে আবিষ্কৃত হয়েছে, কত সালে আবিষ্কৃত হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে, কোন জায়গা থেকে আবিষ্কৃত হয়, এই যে বিষয়গুলো বা কোন জায়গা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ সহ দেখেন যে কথাবার্তাগুলো আপনাদেরকে বলা হয়েছে, এগুলা কি আসলে জাস্ট একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে শুধু সমাধান, নাকি ওই প্রশ্নটাকে বিশ্লেষণ করা। দেখেন সমাস বা কারক বিভক্তি বা কোন ধরনের বাক্য বা জটিল বাক্য নাকি যৌগিক বাক্য, সরল বাক্য, তারপর সন্ধি, হ্যাঁ এই যে বাগধারা, প্রত্যেকটা বিষয় যেভাবে বোঝানো হচ্ছে আপনারা একটু সবাই কমেন্ট করে আমাদেরকে জানান তো যে আমাদের শ্রদ্ধেয় শুভঙ্কর স্যারের ক্লাসগুলো কেমন লাগতেছে। এই যে অনেকে কমেন্ট করতেছেন, আমি একটু রেশমি আপু লিখছেন যে আমার কমেন্ট স্যার একবারও পড়েন না। আচ্ছা স্যার দেখেন আমাদের কিন্তু আমরা একটু আড্ডা দিচ্ছি আর কি, আপনারা বলবো যে একটু 2-1 মিনিট পরেই আপনারা আবার ক্লাস পাবেন, সমস্যা নেই। আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে, 2-1টা প্রশ্ন সমাধান করেই আপনাদের আবার নামাজের সময় হয়ে যাচ্ছে, ছুটি হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন এখানে যারা আছেন আমরা যে কমেন্টগুলো পড়তেছি, এখানে আমাদের সামনে যখন যে কমেন্টটা আসতেছে সেটা পড়তেছি, কেউ মন খারাপ করবেন না। তবে আমরা কমেন্ট পড়ার থেকে কিন্তু গুরুত্ব দিচ্ছি আমাদের ক্লাসটার উপরে, তাই না? দেখেন আমাদের স্যার কিন্তু বেশি বিজ্ঞাপন বলেন, কথা বলা বলেন, বাইরের প্রসঙ্গ নিয়ে আসা বলেন, বা এই কমেন্ট পড়ে পড়ে সারাক্ষণ কমেন্টে সময় দেওয়া বলেন, এইগুলো কিন্তু তিনি করছেন না। তিনি কি করছেন? সরাসরি ক্লাসে মনোযোগ রেখে আপনাদেরকে কিছু একটা বিষয় সম্পর্কে সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তো আমি কয়েকটা কমেন্ট পড়বো। স্বপ্না খাতুন আপু লিখছে আলহামদুলিল্লাহ, রুমি খানজি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বোঝা যায়, বুলবুলি আক্তার লিখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, শারমিন আক্তার মিনু লিখছেন অসাধারণ ক্লাস, এরপর নাফিসা তাসনিম আপু অনেকগুলো আলহামদুলিল্লাহ লিখছেন মাশাআল্লাহ, উম্মে হানি রহমান আলহামদুলিল্লাহ, রাজিয়া সুলতানা রত্না আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, উম্মে কুলসুম লিখছে আলহামদুলিল্লাহ, মেঘলা আকাশ আলহামদুলিল্লাহ লিখেছেন, ফিরোজা বেগম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে, সৌরভ মাঝি অনেক অনেক ভালো লাগে ক্লাস। দেখেন তো এই যে ক্লাসগুলো আপনারা করতেছেন, এই ক্লাসগুলো কিন্তু সাধারণত বিভিন্ন বিগত সালে আসা প্রশ্ন থেকে আপনাদেরকে সমাধান করে নিয়ে আসা। তো এইটার উপর ভিত্তি করে আপনারা সুন্দর একটা নলেজ কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলোতেই পেয়ে যাচ্ছেন, যেটা অফকোর্স অ্যান এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস ফর অল অফ ইউ, যে একটা অসাধারণ সার্ভিস কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। এই ফ্রিতে পাওয়ার পাশাপাশি আপনাদের কিন্তু আমরা জানেন যে আমাদের কিন্তু 3-4 ধরনের কোর্স, বিশেষ করে প্রাইমারি, প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম যে গ্রেডগুলো আছে, এই গ্রেডগুলোর যে জবগুলো আছে আমাদের পেইড ব্যাচে কিন্তু এই ভর্তি চলতেছে। এবং এই ব্যাচগুলোতে ভর্তি হওয়ার জন্য আপনার খরচ মাত্র কত বলেন তো? 250 টাকা। মাত্র 250 টাকায় আপনি একটা ফুল কোর্স পেয়ে যাচ্ছেন, এবং আজীবনের জন্য আপনি এই ধরনের রেকর্ড ক্লাস আমাদের শুভঙ্কর স্যার, আমাদের জাহিন স্যার, আমাদের মঈন স্যার, আমাদের রবিন স্যার, আমাদের সাইদুল স্যার, এরকম বিখ্যাত কিছু মানুষের যারা হচ্ছে অভিজ্ঞ এবং সত্যিকার অর্থে এই প্ল্যাটফর্মগুলোতে যারা অনেক দিন ধরে আপনাদের এই প্রশ্ন নিয়ে গবেষণা করতেছেন, এরকম কিছু মানুষের আপনারা কি পাচ্ছেন? ক্লাস পেয়ে যাচ্ছেন। তো সেই রেকর্ডেড ক্লাসগুলো যদি আপনারা পেতে চান, আমাদের লাইভ চলাকালীন মাত্র 1450 টাকা আপনার ভর্তি, আপনি সাথে পেয়ে যাচ্ছেন 1200 টাকা সমমূল্যের জিকে, ম্যাথ, ইংলিশ এবং বাংলা, আমাদের শুভঙ্কর স্যারের বাংলা, এই যে 4টা টপিকের 4টা বই কিন্তু আপনি হাতে পেয়ে যাচ্ছেন হার্ড কপি। আপনার ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আলটিমেটলি যে 250 টাকায় আপনি একটা সুন্দর কোর্স পেয়ে যাচ্ছেন। হতে পারে এই একটা কোর্সে ভর্তি হওয়ার কারণে এরকম সুন্দর সুন্দর ক্লাসগুলো আপনি একদম ধারাবাহিকভাবে করে সম্পূর্ণ সিলেবাস যখন আপনি শেষ করবেন, এই একটা বার ভর্তি হয়ে আপনি কিন্তু একটা জব পেয়ে যেতে পারেন, আপনার স্বপ্নের যে চাকরিটা আছে। দেখেন এই প্রশ্নগুলো সব বিভিন্ন বিগত সালে প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, নিবন্ধন, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে। সুতরাং আপনারা কি করবেন? যারা ভর্তি হতে চান, সত্যি সত্যি আমাদের এই ব্যাচগুলা, পেইড ব্যাচগুলাতে আপনারা যারা অনেকে ভর্তি আছেন, এরকম আছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা দেখবেন যে কত সুন্দর করে আমরা ক্লাস পরিচালনা করি এবং রেকর্ডেড ক্লাসগুলো নেওয়া হয়। আপনারা সবাই আমাদের এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো অথবা কমেন্টে আপনারা সবাই
এই এই যে বিকাশ, এটাই কিন্তু বিকাশ নগদ, যেটা আপনারা সেন্ড করতে চান কোনো অসুবিধা নাই, এই নাম্বারে সেন্ড করে আপনি জাস্ট লিখে রাখবেন পেইড ডান, পেইড ডান, এবং আপনি কোন নাম্বার থেকে দিয়েছেন সেটার লাস্টের 4টা ডিজিট মনে করেন যে 9845, একটা যে কোনো আপনার নাম্বারের 4টা ডিজিট আপনি দিয়ে বলবেন স্যার পেইড ডান, আপনাকে আমাদের যে সিক্রেট বা পেইড ব্যাচের যে গ্রুপগুলো আছে এই গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, শিডিউল দিয়ে দেওয়া হবে, নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং নিয়মিত ক্লাসে কিন্তু আপনার এই যে এক একটা জায়গা থেকে ধরে ধরে পড়ানো হবে না, প্রত্যেকটা টপিকের উপর একদম সিলেবাস ভিত্তিক ভাবে আপনাকে কোর্সটা সম্পন্ন করা হবে। তো আপনারা যারা এখানে আছেন, স্যারকে পরবর্তী ক্লাসে চাই, রায়হান কবির, হ্যাঁ অনেকে কমেন্ট করেছেন, আমরা একটু কমেন্টগুলো পড়ি, আর এক মিনিট কথা বলে আমি স্যারকে ক্লাসের জন্য ডাকবো, আপনারা ক্লাস করবেন। অনেকে কমেন্ট করছেন, অনেক ভালো, ফারিয়া সেতু লিখছেন অনেক ভালো, সৌরভ মাঝে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, সিদ্ধাতুল মুনতাহা অনেক ভালো লাগছে ক্লাস, এইচএম লোকমান হোসেন, সকল শিক্ষককে আল্লাহ নেখায়াত দান করে, আমিন। আহমেদ ফয়সাল, স্যার আমি আজ ক্লাসে নতুন, হ্যাঁ ক্লাসে নতুন হওয়ার পরেও সে কিন্তু অনেক কথা লিখছে যে ক্লাস কি প্রতিদিন হয়, কখন হয় সে বিষয়ে অবগত নয়, আমাকে বিস্তারিত বললে উপকৃত হব। প্রতিদিন আমাদের ক্লাস থাকে, আপনি এই পেজটাতে আপনি সাইদুল স্যার বা টিউটোরিয়ান অথবা সাইদুল স্যার বাংলায় লেখা বা ইংরেজিতে লেখা যে কোনোটাতে আপনি ফলো বা লাইক দিয়ে রাখেন, আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন যখন ক্লাস হয়। আমাদের সাধারণত ক্লাস হয় হচ্ছে সকাল 10টায়, বিকাল 3টায়, আবার সন্ধ্যা 7টায়, আবার রাত 9টায়। এই যে এই 4টা টাইমে সাধারণত আমাদের ক্লাসগুলো হয়ে থাকে, সকাল 10টা, বিকাল 3টা, সন্ধ্যা 7টা, আবার রাত 9টায়, এই টাইমগুলোতে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। আপনারা যারা ক্লাস করতে চান অবশ্যই আপনারা কি করবেন, অবশ্যই আপনারা এই টাইমগুলোতে আমাদের পেজে ঢুকলে দেখবেন যে কোনো না কোনো একটা ক্লাস চলতেছে। তো যাই হোক, আপনারা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্লেষণ ধর্মী ক্লাস বিনা আক্তার, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ। আরিয়ান আহমেদ, অনেকেই কমেন্ট করছেন, বাহ মাশাল্লাহ। শুভঙ্কর স্যারের আসলে এটা জীবনের অনেক বড় একটা পাওয়া হতে পারে, তাই না? দেখেন, শিক্ষকরা কিন্তু তখনই উপকৃত হয় যখন আপনারা কোনো কিছু শিখতে পারেন। তো আপনাদের অবশ্যই আমি আর বেশি কথা বলবো না, আপনারা যারা এই পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই আপনারা এই যে আমাদের বোর্ডে দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং এখানে আপনি বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে আপনি শুধু কমেন্ট করবেন পেইড ডান। যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, বুঝতে পারতেছেন না, তাহলে এটাই হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পাশাপাশি আপনি আরো যেটা করতে পারবেন, আমাদের যে পেজগুলো আছে টিউটোরিয়ান অথবা সাইদুল স্যার লেখা আছে, আবার বাংলায়ও আছে সাইদুল স্যার, বাংলায়ও কিন্তু সাইদুল স্যার লেখা একটা পেজ আছে। এই সবগুলোই কিন্তু আমাদের সাইদুল স্যারের পেজ, আমাদের এই পেজ। তো এই পেজে আপনি কি করতে পারেন, SMS করতে পারেন, কোনো অসুবিধা নাই, মেসেজ করে বিস্তারিত জেনে আপনারা সবাই পেইড ব্যাচগুলোতে ভর্তি হলে এরকম অসাধারণ কিছু ক্লাস নিয়ে আপনাদের সামনে আমরা প্রত্যেকেই হাজির হব। স্যার আসেন, ক্লাস শেষ করেন আপনার সুন্দরভাবে। আপনার কিন্তু আজকে স্যার অসাধারণ ক্লাস নিচ্ছেন। সব দর্শক, আমাদের যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আছে, সবাই কিন্তু অনেক সুন্দর কমেন্ট আসলে করতেছে, এটা নিঃসন্দেহে অনেক বড় ভালো লাগার বিষয়। স্যারকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা যে স্যার এত সুন্দর করে আপনাদের বোঝাচ্ছেন। তো আর অল্প একটু সময় ক্লাস হবে, আপনারা ক্লাস করে যাবেন, আর আপনারা যারা ভর্তি হতে চান সবাই যোগাযোগ করেন। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। এই আমি আসছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্যার শুরু করেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাইকে। আমরা মোটামুটি আজকের লাইভ সেশনের একদম শেষ পর্যায়ে এসে গেছি, আর হয়তোবা দু একটা প্রশ্ন আছে আমাদের সমাধানের জন্য। তো এইটুকু সমাধান শেষ করে আমরা আজকের ক্লাসটা এখানেই স্থগিত করব। তো চলুন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে একটু দেখি। আমাদের পরের প্রশ্ন আবারও আর একটা বানান থেকে, এবং বানানটা আসলে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই বাংলায় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যার জন্য বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বানান থেকে অধিক মাত্রায় প্রশ্ন আসে। তো আমাদের এই 11 নম্বর যে প্রশ্ন, সেটি হলো কোন বানানটি শুদ্ধ। এটা কিন্তু এসেছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে। এখানে এই যে 4টা অপশন আছে, ক, খ, গ, ঘ। এখন আমি প্রথমেই প্রত্যাশা রাখবো যে আসলে এর উত্তরটা
আমরা দেখি করতে পারি কিনা। আমাদের 11 দাগের যে প্রশ্নটি তার উত্তর ক খ গ ঘ। সবাইকে অনুরোধ করব 11 লিখে উত্তরে ABCD অথবা ক খ গ ঘ কোনটা হবে সেটা লিখে আমাকে জানান যে আসলে আপনারা এটা পারেন কিনা বা এটা জানা আছে কিনা। দ্রুত কমেন্ট করি সবাই। আর সম্ভবত এরপর আর একটা প্রশ্ন হয়ে আমাদের আজ ক্লাসটা আমরা শেষ করতে যাচ্ছি, তো দ্রুত কমেন্ট করি। মাহফুজা জাহান বলেছেন সি বলতে ওই সি না, সি। ধন্যবাদ। এখানে সমবি বেহারে। আচ্ছা, এরপরে দেখি সিদ্রাতুল মন্থা বলেছেন 11 খ। ইমরান হাসান ইমরান বলেছেন ক। কিন্তু আমি আবারও বলবো যে দাগ নম্বরটা দিতে হবে। এখন এই ক কোন প্রশ্নের ক এটা তো আসলে বুঝতে কষ্ট হয়ে যাবে। 11 ক নাকি 12 বা 10 সেটা নাম্বারটা লিখে তারপরে বলতে হবে। রাতের শেষ প্রহর তিনি বলেছেন 11 খ। এমডি মাহির ছি, কিন্তু ওই দাগ নম্বরটা বলতে হবে আগে। মির্জা করিম বেগ ধন্যবাদ। 11 খ। পায়েল কুমার সূত্রধর 2। আবারও বলছি দাগ নম্বরটা বলে তারপর অপশন যেটা সেটা বলতে হবে। যাক, সবাইকে ধন্যবাদ, অনেকে উত্তর দিচ্ছেন। এখন এই যে একটা শব্দ, এই শব্দকে আমরা আসলে উত্তর কোনটা ধরবো? সমভিবেহারে, সমভিবেহারে এইটাই আমরা উত্তর ধরবো। কিন্তু এটা কেন হলো একটু দেখি। আমরা জানি আমরা যে ব্যাকরণ নিয়ে আলোচনা করি, ব্যাকরণ। এখন যদি বলা হয় যে এই শব্দের ব্যুৎপত্তি বা ভাঙলে সাধিত কোন রূপটা পাওয়া যায়, ভাঙলে কি হয়? বি যোগ আ যোগ ক্রি যোগ অন, অর্থাৎ ব্যাকরণ। এই যে বি আর আ এই দুটা কিন্তু উপসর্গ, এই দুটা কি উপসর্গ। আর এই বি আর আ এই দুটা সন্ধির নিয়মে ব্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যা। আবার এই যে ক্রি যোগ অন করণ, এটা কিন্তু কৃত প্রকৃতি, অর্থাৎ দুইটা মিলে কৃত প্রত্যয়। এটা কৃত প্রত্যয় আর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুমূল। যাই হোক, এই ব্যাকরণ শব্দকে যদি আমরা ব্যবচ্ছেদ করি তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আমরা এই যে দুইটা উপসর্গ পাচ্ছি, একটা ধাতুমূল বা ক্রিয়ামূল পাচ্ছি আর একটা প্রত্যয়। আর আমরা জানি যে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় থাকে তাকে কৃত প্রত্যয় বলে, আর এই ক্রিয়ামূলকে সবসময় এই যে ক্রিয়া বা ধাতু চিহ্ন দ্বারা নির্দিষ্ট করতে হয়। যাই হোক, আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ব্যকে ভাঙলে কি হয়? বি যোগ আ। এখন আমরা উত্তর নিয়েছি গ। ওই শব্দটা কি আছে? সমভিবেহারে। তাহলে আমাদের আজকের ক্লাসটাই প্রথমে কিন্তু লেখা ছিল শিরোনাম যে গবেষণামূলক ক্লাস। তো আমরা যদি এই শব্দটাকে ভাঙি তাহলে ভাঙলে হবে এরকম: সম যোগ অভি যোগ বি যোগ আ, অর্থাৎ সম যোগ অভি যোগ বি যোগ আ। এই যে বি আর আ এই দুটা হয়ে গেছে ব্যা, এই যে ব্যা অংশটা। আর বাকি এই যে সমভি এইটাকে ভাঙলে কি হয়? সম যোগ অভি। তার মানে 1 2 3 4। অনেক সময় প্রশ্নে দিয়ে দিতে পারে যে এই যে শব্দটা সমভিবেহার, এই শব্দে উপসর্গ কয়টা আছে? অনেক সময় কিন্তু প্রশ্ন হয়ে থাকে এরকম, উপসর্গ মোট কয়টা আছে? তাহলে আমরা ব্যবচ্ছেদ করে বা ব্যুৎপত্তিগত যদি আমরা অর্থগুলো দেখি তাহলে কি হবে? সম যোগ অভিযোগ বি যোগ আ। আমি তো আগেই বলেছি যে বি আর আ যোগ করে কি হয়? ব্যা। এখন এটা উপসর্গ, এটা উপসর্গ, অভি একটা উপসর্গ, সম একটি উপসর্গ, আর এই যে হার হচ্ছে মূল শব্দ। এখন এই হারকে যদি আমরা ভাঙি বা হারে আছে, এই হারকে ভাঙলে হয় হ্রি, হ্রি যোগ অ। আবার লাস্টে একার আছে এই। তারপরে আমাদের এত কিছু না দেখলেও চলবে, আমাদের আসলে বানানটা কেন এরকম হলো? কারণ আমরা জানি যে সম যোগ অভি যোগ বি যোগ আ, এই যে এইখানটাতে বি যোগ আ সবসময় ব্যা হয়ে যায়। কি হয়ে যায়? ব্যা, বয় জফলায় আকার। তো যেহেতু এখানে এই যে বয় জফলায় আকার আছে, আবার ভয় রস্যই আছে, তাহলে আমরা কি ধরবো? উত্তর এইটাই, সমভিবেহার। এখন এইটার যে আক্ষরিক অর্থ, সমভিবেহার মানে হচ্ছে একত্রে অবস্থান, আর সমভিবেহারে মানে যারা একসাথে অবস্থান করে, গমন করে, তাদেরকে এক কথায় বলা হয় সমভিবেহারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে যাই। আমাদের আজকের লাইভ সেশনের একদম সর্বশেষ প্রশ্ন, হয়তো বা এর পরেই লাইভটা আমাদের শেষ হয়ে যাবে আজকের মতো। তো সর্বশেষ প্রশ্ন হলো, বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে এসেছে। আমরা দ্রুত একটু উত্তর দেওয়ার চেষ্টা করি যে বিশ্বজনের হিতকর এক কথা এটাকে কি বলে? বিশ্বজনীন, সর্বজনীন, সার্বজনীন, হিতৈষী। এখন এই যে সর্বজনীন ভার্সাস সার্বজনীন,
সার্বজনীন, এই দুইটার মধ্যে কিন্তু মানে একটা ফাইট আছে যে আসলে কোনটা কোন অর্থে। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই যে বাক্য প্রয়োগের সময় ক্ষেত্র বিশেষ সর্বজনীন বলি, ক্ষেত্র বিশেষ সার্বজনীন বলি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোথায় সর্বজনীন হবে আর কোথায় সার্বজনীন হবে। আমরা আজকে ক্লাসে এইটা একদমই টোটালি আমরা ক্লিয়ার হব যে আসলে কোন জায়গায় কি ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে, এটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। 12 দাগে ক, রাতের শেষ প্রহর তিনি বলেছেন। দেখিয়ে পরে শারমিন আক্তার বলেছেন 12 ক, সুমায়া সুমি বলেছেন খ সর্বজনীন, জান্নাতুল বলেছেন 12 ক, আরো অনেকে বলার চেষ্টা করতেছেন। মাহফুজা জাহান বলেছেন 12 সি অর্থাৎ গ। ফিরোজা বেগম বিশ্বজনীন। এরপর সৌরভ মাঝি বলেছেন 12 খ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন। আমরা একটু ব্যাখ্যা বা বিশ্লেষণে যাই। বিশ্বজনের হিতকর, এটার উত্তর হবে বিশ্বজনীন। এই জনীন মানে হচ্ছে হিতকর, বিশ্বের জন্য হিতকর বা মঙ্গলজনক, তাকে কি বলা হচ্ছে বিশ্বজনীন। অর্থাৎ এই 12 দাগের যে প্রশ্ন তার উত্তর হবে বিশ্বজনীন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই সর্বজনীন তারপর এই যে সার্বজনীন, এই দুইটার মধ্যে কিন্তু একটা গলদ সব সময় থাকে, আমরা ভুল ব্যবহার করি। আসলে সর্বজনীন হচ্ছে সকলের জন্য, সর্বজনীন শব্দের অর্থ হচ্ছে সকলের জন্য কল্যাণকর অথবা মঙ্গলজনক। তাহলে সর্বজনীন, এরপর থেকে আমরা আশা করব যে সার্বজনীন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তাহলে সর্বজনীন এই শব্দের অর্থ হচ্ছে সকলের জন্য কল্যাণকর, হিতকর, মঙ্গলকর বা মঙ্গলজনক, অর্থাৎ এটা হচ্ছে সর্বজনীনের অর্থ। আর সার্বজনীন তাহলে কি হবে? সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে প্রবীণ অথবা শ্রেষ্ঠ। আমরা জানি যে আফ্রিকার একজন বিখ্যাত নেতা আছেন নেলসন ম্যান্ডেলা। আমরা নেলসন ম্যান্ডেলা, আমি আর বাকিটুকু লিখলাম না, নেলসন একজন সার্বজনীন নেতা। তাহলে এই সার্বজনীন বলতে শ্রেষ্ঠ নেতা অথবা প্রবীণ, যার অনেক বয়স হয়ে গেছে, তার মানে সার্বজনীন বলতে প্রবীণ বা শ্রেষ্ঠ এই অর্থে। এবং এটা কিন্তু এই যে নেতা তো একটা বিশেষ্য পদ, বিশেষ্য, এই সার্বজনীন একটা বিশেষণ শব্দ, এই যে সার্বজনীন একটা বিশেষণ। আর আমরা জানি যে বিশেষ্য পদের আগে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝাতে বিশেষণ বসে। তাহলে সার্বজনীন নেতা বিশেষ্য, সার্বজনীন বিশেষণ। তাহলে সার্বজনীন যদি বিশেষণ হয় এর অর্থ হবে প্রবীণ বা শ্রেষ্ঠ। কিন্তু এই যে সর্বজনীন, এটা কিন্তু নিজে একটা বিশেষ্য পদ অর্থাৎ নাউন, যার মানে হচ্ছে সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বা অবগত হয়েছেন যে এখন থেকে আর মনে হয় না যে সর্বজনীন আর সার্বজনীন কোনো সমস্যা হবে। আবার বলছি, সর্বজনীন সকলের জন্য কল্যাণকর, সর্বজনীন একটা বিশেষ পদ, বাক্যের বিশেষ হিসেবে বসে। আর সার্বজনীন মানে হচ্ছে শ্রেষ্ঠ বা প্রবীণ, যা একটা বিশেষ পদের আগে বিশেষণ হিসেবে বসে। জাস্ট এটুকুই। আর হিতৈষী বলতে যে বা যিনি অন্যের মঙ্গল চান, প্রার্থনা করেন, তাকেই বলা হচ্ছে হিতৈষী। তাহলে বিশ্বজনের হিতকর, এটার উত্তর কি হবে? বিশ্বজনীন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নের গবেষণামূলক